আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক অনেক ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো এবং চারদিকে খুব প্রচন্ড শীত পড়েছে। বাট এরই মাঝখানে আজকে আমাদের গরম খবর। আজকে আমাদের সাম্প্রতিক জিকে ক্লাস 1 এবং এই ক্লাসে আমি নিশ্চয়তা দিচ্ছি যারা শেষ অবধি করবা, এটা তোমাদের সাম্প্রতিক একটা সাজেশন ক্লাসও বলতে পারো। 3 থেকে 4 মার্কস কমন পাওয়ার একটা চ্যালেঞ্জও আমি নিচ্ছি ইনশাআল্লাহ। সো যারাই দেখছো, যখনই দেখছো, এই মেসেজটা একটু ভালো করে পড়ো। ব্যাস 3টা কাজ সবাই একটু ডান করে দাও যাতে আমাকে বারবার বলতে না হয়। আজকের ক্লাসের যেই ক্লাসটা হবে সেখানে যারা সর্বোচ্চ পরিমাণে মেনশন এবং শেয়ার দিবে তাদের জন্য অবশ্যই পুরস্কার আছে, গিফট আছে। সেটা কি ক্লাসের মাঝখানে বলে দিব। তো আজকে সাম্প্রতিক ক্লাস আমি একটু শেয়ার করে দেই, 1-2 মিনিট সময় দিও। তো দেখতে দেখতে একটা কথা আমরা বলতে পারি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল বলি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে। এবং তোমরা অবশ্যই জানো আগামী 25 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে 10টার উপরেও প্রশ্ন হতে পারে। 30টা এমসিকিউর মধ্যে 10টায় যদি সাম্প্রতিক থেকে হয় তাহলে এই সাম্প্রতিকে গুরুত্ব দেওয়া কতটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা শুরু করতে চাই একটা ছোট্ট তোমাদের বা বড় সুখবর দিয়ে। সে ছোট বড় সুখবর যাই বলি সেটা একটু সুখবরটা দেই, বাট তোমরা রিয়েক্ট দিয়ে এই কাজগুলো একটু করে দাও, শেয়ার করো সর্বোচ্চ, মেনশন দাও সর্বোচ্চ বন্ধু বান্ধব। সো আমি তোমাদের একটা ছোট্ট সুখবর দিতে চাই। সেই ছোট্ট সুখবরটা কি তোমরা একটু দেখো। ওকে ওকে ওকে, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? সব ঠিকঠাক? সর্বোচ্চ সংখ্যক আজকে শেয়ার দিয়ে দাও। ওকে, সুখবরটা তোমরা জানতে চাও? সুখবরটা হয়তো জানবা, এই বছরের প্রথম সুখবর, এই বছরের প্রথম সুখবর। সেটা কি? তোমরা যার কাছেই ক্লাস করো, ভাইয়া আপনার ক্লাস থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন কয়টা কমন পড়ছে জানতে চাও, আপনার কোর্স থেকে কয়টা কমন পড়ছে সবাইটা জানতে চাও। ওকে, তো সেটা তোমাদের জানার রাইট আছে, অবশ্যই অধিকার আছে, আমি বিশ্বাস করি অধিকার আছে। সেই জন্যই তোমাদেরকে কিছু বিষয় আমি জানিয়ে দিতে চাই। ওকে, কারা কারা যুক্ত হয়েছো, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানিও আমাকে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। ডান। সুখবরটা হচ্ছে বিউপিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তারপর অনেকেই নক দিয়েছো, ভাইয়া বিউপিতে আপনার এখান থেকে কয়টা প্রশ্ন কমন পড়লো। যারা আমার পেইড ব্যাচের তারা তো আর ধরো জানার দরকার নেই, বাট যারা আমার পেইড ব্যাচের না তোমরা অনেকেই জানতে চাইছো, ভাইয়া আপনার এখান থেকে কয়টা প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্ন কমন পড়েছে। তো সেগুলোই আমি জাস্ট কাট করে রাখছি, ইনশাল্লাহ শীঘ্রই ভিডিও আপলোড দিব। এই যে বিউপিতে প্রশ্নগুলো হয়েছে, এই যে প্রশ্নগুলো হয়েছে এইগুলো ক্লাস থেকে ইনশাল্লাহ পেইড বেস থেকে কমন পড়েছে। সো এটা আসলে এতদিনের পরিশ্রমের পর যখন কমন পড়ে এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায়। আরো দেখাতে পারবো, ভিডিও আসলে বিস্তারিত তোমরা দেখো, ভিডিও আসলে বিস্তারিত তোমরা দেখবা। সো এই যে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, আর কয়টা দেখাবো। সো তোমরা বুঝতেই পারছো যে যারা সামনে ঢাবি পরীক্ষা দিবা, গুচ্ছ জাবি পরীক্ষা দিবা, একটু ভালো করে পড়ো যাতে জিকেটাতে ভালো হয়। সো প্রথমতই সাধারণ জ্ঞানটা বাংলাদেশ আন্তর্জাতিক জিকে শেষ, এই শেষ মুহূর্তে এসে তোমাদের টেনশন সাম্প্রতিক জিকে বা যে কোনো চাকরির জন্য হতে পারে। তো সেই কারণে আজকে একটা গুরুত্বপূর্ণ ডিসিশনও আমি নিয়েছি। আগামী 3 দিন, আজকে সহ আগামী 2 দিন তো ফ্রি ক্লাস হবে, এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি, সেটা তোমাদেরকে জানাবো। বাট তার আগে চলো আমরা আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করি। তো সবাই এই 3টা কাজ করে দিয়ে আমাকে একটু জানাও, দ্যাটস ইট। ওকে, সবাই যুক্ত হয়ে গেছো, ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। তাহলে চলো তোমরা এই প্রশ্নটার উত্তর দাও। সবাই একটু সর্বপ্রথম এই প্রশ্নটা উত্তর দাও, যে প্রশ্নটা ইনশাআল্লাহ তোমাদের কমন পড়তে পারে, এরকম একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রথম প্রশ্ন, তোমরা একটু উত্তর দাও যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই বিখ্যাত যে পংক্তি 2টা রয়েছে, এই পংক্তি 2টা কার, কে রচনা করেছেন, এইটা আমাদের জানতে হবে, বিশেষ কারণে জানতে হবে। এক বিশেষ কারণে আমাদের এটা জানতে হবে। ক্লিয়ার? বিশেষ কারণে এটা জানতে হবে।
সো তোমরা একটু উত্তর করে দাও দেখি দেখি। ওকে, সবাই খ দিচ্ছ, খ দিচ্ছ, খ দিচ্ছ। হ্যাঁ, থ্যাংক ইউ, খ দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। দেখো, সম্প্রতি একজন বিখ্যাত আমাদের কবি বলতে পারি, আমাদের তিনি মারা গিয়েছেন। তো সবসময় মাথায় রাখবা, যেই কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে সম্প্রতি যে ব্যক্তিগুলো চলে যায়, সম্প্রতি যে ব্যক্তিরা মারা যায়, সেখান থেকে একটা প্রশ্ন আসে। তাই অবশ্যই অবশ্যই এই ব্যক্তি যিনি বলেছিলেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, ঠিক আমাদের যুবকদেরকে আমরা দেখেছি, শিক্ষার্থীদের দেখেছি 24 সালে গণ অভ্যুত্থান করতে। তো সেই সময়টাতে এই লাইনটাও কিন্তু সবার মনে একটা বড় ধরনের আশা সঞ্চার করেছিল। কিন্তু এই হেলাল হাফিজ, উত্তরটা খ, আমরা জানি উত্তরটা খ। এই ব্যক্তি যিনি হেলাল হাফিজ, এই হেলাল হাফিজকে নিয়ে আমরা কিন্তু এই লাইনটা ছাড়া তেমন কিছুই জানি না, ওনার জীবন সম্পর্কে জানি না। কিন্তু পরীক্ষায় এটা আসতে পারে, এই উক্তিটা কার, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে ওনার কি কবিতাগুলো রয়েছে, উনি কি পুরস্কার পেয়েছেন। তো সবকিছু কিন্তু মোটামুটি আমাদের ভালো করে জানতে হবে। তো সর্বপ্রথম হেলাল হাফিজকে নিয়ে আমরা কথা বলতে গেলে, আমরা হেলাল হাফিজকে নিয়ে তার যেই রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো সম্পর্কে জানতে চাবো। যে জলে আগুন জ্বলে, তোমরা লিখো কাব্যগ্রন্থ, নোট করে ফেলবা। যে জলে আগুন জ্বলে, এটা ওনার কাব্যগ্রন্থ। আবার লেখো কবিতা 71। আবার লিখো নিষিদ্ধ সম্পাদকীয়, নিষিদ্ধ সম্পাদকীয়। এখানে এই নিষিদ্ধ সম্পাদকীয়, এটা হচ্ছে একটা কবিতা, এটা একটা কি কবিতা। আর এই দুইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। ওনার প্রথম যে কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে, তারপর হচ্ছে কবিতা 71, তারপরে কাব্যগ্রন্থ একটা নিতে পারো নিষিদ্ধ সম্পাদকীয়। কি নিষিদ্ধ, নিষিদ্ধ সম্পাদকীয়। এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতারই দুইটা লাইন হচ্ছে এই যে এটা। তো পরীক্ষা আসতে পারে এইটা দিয়ে উল্লেখ করে বলতে পারে এটা কোন কোন কবিতার লাইন, কোন কবিতার লাইন। এটা রচনা করেছেন কে? হেলাল হাফিজ। কোন কবিতার লাইন, এটা রচনা করেছেন কে? হেলাল হাফিজ। এটা পরীক্ষা আসতে পারে। আমাদের এটা নোট করে ফেলতে হবে, সবার সবার নোট করে ফেলতে হবে। এবং তিনি মারা যান কবে, তিনি মারা যান কবে মাথায় রাখতে হবে। মৃত্যুবরণ, মৃত্যুবরণ, মৃত্যুবরণটা মাথায় রাখতে হবে। মৃত্যুবরণ 13 ডিসেম্বর। মাথায় রাখতে হবে 13 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন, মাথায় রাখতে হবে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, তিনি 2013 সালে, তিনি 2013 সালে 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। যারাই যুক্ত হয়েছে আমি বলবো আজকে যেই প্রশ্নটাকে আমি মার্ক করব, যেই টপিকটাকে নিয়ে মার্ক করব, সবাই একটু নোট করে ফেলবা প্লিজ, প্লিজ সবাই নোট করে ফেলো। এবং আগামী 3 দিন, আজকে 2 তারিখ 3 তারিখে 3 দিন যে ফ্রি ক্লাসগুলো হবে, যে টপিকগুলোকে বলবো এগুলোকে তোমরা বাসায় পড়ে ফেলবা, ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবা। আর যারাই দেখছো কাইন্ডলি একটা রিয়েক্ট দিয়ে বন্ধুদেরকে মেনশন করে দাও, একটু ডান করে দাও। ওকে, তাইলে 2013 সালে তিনি কি পেয়েছেন? বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার। ঠিক আছে, বাংলা একাডেমি পুরস্কার। তো মৃত্যু হচ্ছে 13 ডিসেম্বর 2024। জন্ম, জন্ম সবাই নোট করো, জন্ম 1948। তাহলে ওনাকে নিয়ে বেশি তথ্য কিন্তু সব জায়গায় নাই, তাই আমাদের মাথায় রাখতে হবে। জন্ম 48, মৃত্যু 13 ডিসেম্বর 24। যে জলে আগুন জ্বলে তার কাব্যগ্রন্থ, তারপর কবিতা 71 তার কাব্যগ্রন্থ,
তারপর তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়, ওই নিষিদ্ধ সম্পাদকীয়ের মধ্যে এই লাইনটা কিন্তু আমরা দেখতে পাই। সো মাথায় রাখতে হবে এগুলা। আর বাংলা একাডেমি পুরস্কার পান কিন্তু 2013 সালে। এই প্রসঙ্গগুলো একটু মাথায় রাখতে হবে, এই প্রসঙ্গগুলো মাথায় রাখতে হবে। আর তোমরা যারা চারুকলা সাজেশন চাচ্ছ, আমি চেষ্টা করবো চারুকলা জিকে সাজেশন দিতে ইনশাল্লাহ। ওকে, তো এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে, এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। ওকে, তো আশা করি তোমাদের নোট করা ডান, নোট করা ডান। এর পরের প্রশ্ন, আমাদের এর পরের প্রশ্ন সবাই একটু উত্তর করে ফেলো। আমরা এই বছরটা শুরু করেছিলাম 1 জানুয়ারি দিয়ে। আমরা 1 জানুয়ারির যে সাম্প্রতিক টপিক সেটা নিয়ে আলোচনা করি। 1 জানুয়ারি 2024 কোন দেশ ওপেক থেকে বের হয়ে গেছে? কোন দেশ ওপেক থেকে বের হয়ে গেছে? দেখি একটু ঝটাপট কমেন্ট করে দাও, একটু ঝটাপট কমেন্টটা করে দাও। ইয়েস ইয়েস, সবাই সুন্দর কমেন্ট করতেছো। চারুকলা নিয়ে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের একটা সাজেশন ভিডিও দিতে। দেখি এটা একটু কমেন্ট করে দাও তো সবাই একটু দেখি। 1 জানুয়ারি 2024 ওপেক থেকে কে বের হয়ে গেছে? কোন দেশ বের হয়ে গেছে? ওকে, তোমরা দিচ্ছ অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলা উত্তর দিচ্ছ। তো মাথায় রাখতে হবে ওপেকের পূর্ণরূপ যেগুলো পরীক্ষা আসতে পারে, প্রথমে আসতে পারে ওপেক, OPEC। এটা কি নিয়ে কাজ করে? এটার পূর্ণরূপটা হচ্ছে অর্গানাইজেশন অফ দা পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। সবাই আমার সাথে মুখস্থ করো, অর্গানাইজেশন অফ দা পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মানে যেই দেশগুলো তেল রপ্তানি করে, তেলের ভান্ডার আছে যে দেশগুলোর মাঝখানে, ওনাদের সংগঠনটাই কিন্তু ওপেক। প্রত্যেক বছর সংগঠন থেকে প্রশ্ন আসে, তাই মাথায় রাখতে হবে। এখন এই ওপেক সংগঠনটা সৃষ্টি করার জন্য কোন দেশ উদ্যোগ নিয়েছিল? মাথায় রাখতে হবে ভেনিজুয়েলা, যার রাজধানী কারাকাস। ভেনিজুয়েলার রাজধানী কি? কারাকাস, ভেনিজুয়েলা। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবাই একটু দেখো, চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমি যদি তোমাদের জায়গা দিই তোমরা স্ক্রিনশট নিবা। এবং প্রতিষ্ঠা করে কত সালে? ভেনিজুয়েলা উদ্যোক্তা 1960 সালে। কত সালে? 1960 সালে। 1960 সালে। ভেনিজুয়েলা কি? ভেনিজুয়েলা হচ্ছে উদ্যোক্তা। কি? উদ্যোক্তাকে ভেনিজুয়েলা। এখন ভেনিজুয়েলা যে উদ্যোগ নিয়েছে, এই ওপেকটা রান করেছে এবং যেই দেশগুলো নিয়ে সেরকম প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু 5টি দেশ। প্রতিষ্ঠাকালীন সদস্য মনে রাখা কিন্তু ভেরি ইজি। কয়টি? 5টি। কয়টি? 5টি। প্রথমেই মাথায় রাখতে হবে যেহেতু ভেনিজুয়েলা উদ্যোগ নিয়েছে, তার মানে ভেনিজুয়েলা প্রতিষ্ঠাকালীন 1 নম্বর সদস্য, আর বাকি রইল 4টি। তো 4টির মধ্যে 2টা দেশকে নিয়ে আসবা, ইরাক ইরান তোমাদের মাথায় কিন্তু থাকবে। তাহলে ভেনিজুয়েলা, ইরাক, ইরান। কি কি? ভেনিজুয়েলা, ইরাক, ইরান। কি কি? ভেনিজুয়েলা, ইরাক, ইরান। তারপর সৌদি আরব, কুয়েত। প্রতিষ্ঠাকালীন সদস্য প্রথম হচ্ছে ইরান আছে, ইরাক আছে, তারপরে যে ভেনিজুয়েলা আছে, সবাই লিখে ফেলবা, এগুলো থেকে আসবে পরীক্ষায়। ভেনিজুয়েলা আছে, তারপর কি আছে তোমাদের? সৌদি আরব আছে। ওকে, তোমরা স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। আর একটা দেশ আছে, সেটা অবশ্যই কুয়েত। কুয়েতের রাজধানী কুয়েত সিটি। কুয়েত আছে। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 5টি। এবং সদর দপ্তর যদি আলোচনা করি, সদর দপ্তর, প্রত্যেকটা সংগঠনের সদর দপ্তর ইম্পর্টেন্ট। সদর দপ্তর হচ্ছে এমন একটা দেশে এটা সদর দপ্তর যেই দেশ এই ওপেকের সদস্যই না। অস্ট্রিয়ার ভিয়েনা। কি? ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা হচ্ছে এটার কি ভিয়েনা অস্ট্রিয়া হচ্ছে এটার তোমার সদর দপ্তর। তো ওপেক ত্যাগ করেছে বেশ কয়েকটি দেশ, কিছু দেশ ত্যাগ করে আবার ফিরে এসেছে, সেগুলো ইম্পর্টেন্ট। বর্তমান সদস্য 12টি। বর্তমান সদস্য
বর্তমান সদস্য হচ্ছে 12টি। কয়টি? 12টি। সবাই একটু নোট করে ফেলবা, সবাই একটু নোট করে ফেলবা, সবাই একটু নোট করে ফেলবা, ঠিক আছে? সবাই নোট করে ফেলবা। ওকে, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে বর্তমান সদস্য দেশ হচ্ছে 12টি। বর্তমান সদস্য দেশ 12টি। ওপেক ত্যাগ করেছে অ্যাঙ্গোলা কত তারিখে? 1 জানুয়ারি 2024, একদম বছরের প্রথম দিন। আজ থেকে 1 বছর আগে, আজকে 1 জানুয়ারি 2025, এর আগে ছিল 1 জানুয়ারি 2024। তো এই ওপেক ত্যাগ করার পিছনে বেশ কিছু কাহিনী রয়েছে। কিছু দেশ ত্যাগ করে চলে আসে, ব্রেকআপ করে, প্যাচ আপ করে, এরকম হচ্ছে ওপেকের সাথে অনেকগুলো দেশের সম্পর্ক। তো এছাড়াও আরো কিছু দেশ ওপেক ত্যাগ করেছে, সেগুলো একটু দেখবা। শুধু যে অ্যাঙ্গোলাটা আসবে এরকম না, অন্যান্য দেশগুলো দেখবা। যেমন আমরা সবচেয়ে বেশি নাটকবাজ একটা দেশের নাম জানি, সে হচ্ছে ইকুয়েডর, যার রাজধানী হচ্ছে কিটো। ইকুয়েডর রাজধানী হচ্ছে কিটো। তো এই ইকুয়েডর একবার ওপেক আসে, একবার মনে করো একবার ত্যাগ করে, আবার যুক্ত হয়, আবার ত্যাগ করে, এরকম একটা দেশ কিন্তু ইকুয়েডর। নাম কি? নাম কি? ইকুয়েডর। ইকুয়েডর, ইকুয়েডর। এই ইকুয়েডর তোমার 1992 সালে ওপেক ত্যাগ করেছে, 2007 সালে আবার যুক্ত হয়েছে, 2020 সালে আবার ত্যাগ করেছে। এরকম একটা দেশ কিন্তু এই তোমার ইকুয়েডর। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, কোন দেশগুলো ত্যাগ করছে, বর্তমান সদস্য কত, সর্বশেষ ত্যাগ করেছে কে, সর্বশেষ যুক্ত হয়েছে কে, সর্বশেষ ত্যাগ করেছে কে, সর্বশেষ যুক্ত হয়েছে কে, এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, ইনশাল্লাহ আমরা পারবো। হ্যাঁ, কাতার, দেখো আবার একটা দেশের কথা বলতে পারি, কাতার। কাতার ত্যাগ করেছে, কাতার 2019 সালে, কাতার 2019 সালে ত্যাগ করেছে, কাতার 2019 সালে ত্যাগ করেছে। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে ওপেক অর্গানাইজেশন আমি মুখস্থ করিয়ে দেই, তোমাদেরকে মুখস্থ করিয়ে দেই, সবাই একটু আমার সাথে মুখস্থ করে ফেলো ইনশাল্লাহ। রিয়েক্ট দিয়ে সবাই একটু মুখস্থ করে ফেলো। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তোমাকে পরীক্ষায় বিপদে ফেলার জন্য অপশনে দিতে পারে পেট্রোলিয়াম এক্সপোর্টার্স কান্ট্রিজ, নট এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেক হচ্ছে তেল রপ্তানিকারক দেশের সংগঠন। এটা 1960 সালে চালু হয়েছে। ভেনেজুয়েলা এটার তোমার উদ্যোগ নিয়েছে। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের সদস্য 5টি, ইরাক, ইরান, ভেনেজুয়েলা, সৌদি আরব, কুয়েত, ঠিক আছে? বর্তমান সদস্য দেশ 12টি। 1 জানুয়ারি 2024 অ্যাঙ্গোলা এটা ত্যাগ করেছে, ঠিক আছে? 2019 সালে কাতার ত্যাগ করেছে। ইকুয়েডর ওই যে 92 বের হইলো, সাথে যুক্ত হইলো, 20 সালে বের হইলো। এগুলো আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবা, ইনশাল্লাহ তোমরা পারবা, ঠিক আছে? ওকে, সর্বশেষ ত্যাগ করেছে এই যে 1 জানুয়ারি 2024 এই তোমার অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা উত্তর হবে অ্যাঙ্গোলা, উত্তর হবে কি? অ্যাঙ্গোলা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ডান ডান। তো যেটা মাথায় রাখবা সবসময়, যে ক্লাসগুলো করার সময় যারা মনোযোগী হবা তারাই কিন্তু সর্বোচ্চ কমন পাবা এবং ভালো কিছু করবা ইনশাল্লাহ। তো ক্লাসের এই পর্যায়ে এসে প্লিজ সবাই যারা এখন একটা রিয়েক্ট দাও নাই, শেয়ার করো নাই, কাইন্ডলি একটু শেয়ার করে দিও। কারা কারা রিয়েক্ট দাও নাই, কারা কারা শেয়ার করো নাই একটু, আর বন্ধুদেরকে মেনশন দিলে ওরাও এখান থেকে উপকৃত হবে। হিংসা করে লাভ নাই, যে চান্স পর এমনিই পাবে। নাকি এখানে মেয়েরা বেশি একটু হিংসুটে, আমি জানি, এটা করা যাবে না। হিংসা করে লাভ নাই, ছেলেরা ঠিক আছে। তো তোমরা নিজের আইডিতে শেয়ার করে দাও, গ্রুপে শেয়ার দাও, একটু দেখি। ওকে, সর্বোচ্চ শেয়ার দিবে যা, একটা গিফট আছে, গিফটটা একটু পরে অ্যানাউন্স করতেছি। ওই গিফট ঘোষণা করার পর শেয়ার দিলে হবে না, গিফট ঘোষণা করার আগে শেয়ার দিলে হবে। আমি গিফট ঘোষণা করার সময়টা দেখবো, আর তুমি যখন শেয়ার দিচ্ছ, মেনশন দিচ্ছ, সেটা স্ক্রিনশট রাখবা, সেটা সময়টা মিলিয়ে দেখবো। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? প্রত্যেক বছর যে কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে এই সূচক থেকে প্রশ্ন আসে। বর্তমান সবচেয়ে সুখী দেশ কোনটা, গণমাধ্যম সূচকে কোন দেশ শীর্ষে আছে, বাংলাদেশের অবস্থান কত, বা শান্তিপূর্ণ দেশ কোনটি, বা ই পাসপোর্টে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি, পরিবেশ দূষণে সবচেয়ে বেশি এগিয়ে আছে কে, অস্ত্র রপ্তানিতে কারা এগিয়ে আছে বেশি, তারপর কোন দেশের তোমার শিক্ষার মান সবচেয়ে কম, এই টাইপের যে সূচকগুলো আছে কাইন্ডলি একটু পড়ে যাবা। ইনশাল্লাহ প্রত্যেক বছরের মতো এই বছর আসবে তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়। তো কাইন্ডলি একটু সবাই 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 উত্তর করো। এটা কি হবে? তোমরা যারা যারা জানো তারা উত্তর করতে পারবা, যারা যারা জানো না তারা কিন্তু উত্তর করতে পারবা না। এটা না জানলে কিন্তু উত্তর করার মতো প্রশ্ন না। তো এটা আমি কেন রেখেছি, কারণ এইটার উত্তরও হবে হচ্ছে তোমাদের সবার প্রিয়, এই যে সবার প্রিয় এই অ্যাঙ্গোলা। এটাও কিন্তু অ্যাঙ্গোলা উত্তর, মাথা রাখবা। যেহেতু অ্যাঙ্গোলা নিয়ে আলোচনা করলাম, ওপেক থেকে বের হয়ে গিয়েছে,
সো এটাও কিন্তু অ্যাঙ্গোলা, যে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সবচেয়ে নিম্নে আছে, অবস্থা খুবই খারাপ। এই অ্যাঙ্গোলার অবস্থা খুবই খারাপ, অ্যাঙ্গোলার অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে এখন বলতে হবে অ্যাঙ্গোলা কোন মহাদেশের দেশ, এটা একটু কমেন্ট করে জানাও। অ্যাঙ্গোলা কোন মহাদেশের দেশ, দেখি কারা বলতে পারো। ওকে, অ্যাঙ্গোলা কোন মহাদেশের দেশ, দেখি কারা বলতে পারো অ্যাঙ্গোলা কোন মহাদেশের দেশ। আচ্ছা, অ্যাঙ্গোলা কোন মহাদেশের দেশ, উত্তর এটা ডি হবে। ওকে, আমি বলে দিলাম যে ওয়েট করে লাভ নাই। আচ্ছা, এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আই হোপ এই টপিকটা থেকে একটা প্রশ্ন তুমি কমন পেতে যাচ্ছ। তো জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এই সম্প্রতি জাতিসংঘের যে একটা তো আর কি অনুষ্ঠান হলো, সেইটাতে 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও। তাহলে তোমাকে আগে বের করতে হবে নিচের কোন দেশটি জাতিসংঘের পূর্ণ সদস্য না। তোমাকে কিন্তু একটা হিন্টস দিয়ে দিল, তাই না? তো এখানে প্রায় সবগুলো দেশের মধ্যে একটু কিন্তু কিন্তু আছে জাতিসংঘের সদস্য, পর্যবেক্ষক ইত্যাদি বিষয় নিয়ে। বাট মাথায় রাখতে হবে 2024 10 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ। শুধুই আসন নয়, তারা সেখানে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পেরেছে। শুধু দর্শকের মতোই না, তারা তাদের মতামত প্রকাশ করার ক্ষমতাটুকু পেয়েছে। এটা কি হবে দেখি কারা কারা বলতে পারো। আফ্রিকার দেশ, ইয়েস, যারা যারা আফ্রিকা বলতেছো উত্তর সঠিক। আফ্রিকা উত্তর সঠিক, অ্যাঙ্গোলা আফ্রিকার দেশ। ফাইন, অ্যাঙ্গোলা আফ্রিকার দেশ। আচ্ছা, এটা উত্তর কি দেখি, আমি তোমাদের একটু সহজ করে দেই। সহজটা কি, এটা যেই দেশ, সেই দেশটা হচ্ছে খোদার ভূমি। সেই দেশটাকে বলা হয় খোদার ভূমি। খোদার ভূমি বা সেই দেশটাকে বলা হয় পবিত্র পবিত্র ভূমি। মাথায় রাখতে হবে সেই দেশটাতে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর রয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর, প্রাচীন শহর কোনটা? প্রাচীন শহর কোনটা? জেরিকো। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর কোনটা? জেরিকো। কি? জেরিকো। কি? জেরিকো শহরও, জেরিকো শহরটাও এই দেশে রয়েছে। এই দেশটা সর্বপ্রথম যে দেশ স্বীকৃতি দিয়েছে সেই দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া। সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম কি? আলজেরিয়া। সেই দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর ফাইনালি মাথায় রাখতে হবে কিছু বিষয়, একটু পরে কথা বলবো। সেই দেশটা কি তোমরা কি হিন্টস দেখে বুঝতে পারছো? ইয়েস, ফিলিস্তিন। ফিলিস্তিন, ফিলিস্তিন, ইয়েস, উত্তর সঠিক, উত্তর সঠিক। সেই দেশের সাথে জড়িত কিছু শব্দ আছে। একটা শব্দ হচ্ছে ইন্তিফাদা। কি? ইন্তিফাদা। কেউ কি বলতে পারবা এই ইন্তিফাদা ব্যাপারটা কি? আবার নাকবা একটা শব্দ আছে, নাকবা। এই নাকবা ব্যাপারটা কি? এইগুলো সম্পর্কে না জানলে ভাই পুরা মিস করবা। এই বক্স থেকে উত্তর করো, ইন্তিফাদা শব্দের অর্থ কি আর নাকবা শব্দের অর্থ কি? ওই দেশটার সাথে জড়িত আছে। দেখি কারা বলতে পারো, কারা বলতে পারো যে ইন্তিফাদা শব্দের অর্থ কি আর নাকবা অর্থ কি? ওকে 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 ওকে, ফাইন, সবাই মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে। ফাইন, ইন্তিফাদা মানে গণজাগরণ। কে উত্তর করেছে? মারুফ উত্তর করেছে। ইসরায়েলের বিরুদ্ধে গণজাগরণ, রাজিন উত্তর করেছে। ললিতা বণিক টুকি গণজাগরণ উত্তর করেছে। ওকে, ফাইন। তাহলে ইন্তিফাদা মানে হচ্ছে অভ্যুত্থান, গণজাগরণ, জেগে ওঠা। ফিলিস্তিনের নির্যাতিত যে মানুষগুলো, তারা যখন ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠে, ওই জাগরণ, গণজাগরণ, জেগে ওঠা, গণভ্যুত্থান, এটাকে ইন্তিফাদা বলে। আর নাকবা শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। 1948 সালে যখন ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তার একদিন পর যে তারিখটা, ওই তারিখে তারা নাকবা দিবস পালন করে। কারণ তাদের অনেককে গৃহহীন হতে হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা শরণার্থী হয়েছে এই ইসরায়েলের কারণে। তো ওই দিনটাকে নাকবা বা বিপর্যয়ের দিন বলা হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। ফিলিস্তিন,
ইসরায়েলের যুদ্ধ চলতেছে, তোমরা এই পাশাপাশি হামাস, ফাতা, গাজা, পশ্চিম তীর ইত্যাদি বিষয় নিয়ে জানো, আমার পেট বেচে এগুলো নিয়ে ক্লাস করানো হয়েছে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ফিলিস্তিন নিয়ে প্রশ্ন আসতে পারে, জাতিসংঘ নিয়ে ইনশাল্লাহ একটা প্রশ্ন তোমরা পাবা, সেটা সাম্প্রতিক হতে পারে বা জাতিসংঘের আগের টপিক নিয়ে হতে পারে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা মাথায় রাখতে পারবা যে জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে ভাই আপুরা, এটা একটু মাথায় রাখতে হবে। ইয়েস, জাগরণ, গণজাগরণ, জেগে উঠা, ফাইন 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 ফাইন, ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা উত্তর করো 5 নভেম্বর 2024 কততম মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়? এখানে 4টা অপশন আছে। তো মার্কিন নির্বাচন বা যুক্তরাষ্ট্র, চীন, এই দেশগুলোর বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। বাণিজ্যিক জায়গা হতে পারে, রাজনৈতিক জায়গা হতে পারে, জোট নিয়ে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সাথে কোনো চুক্তি হলে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে, আর এগুলোর ইন্টারনাল অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসতে পারে, এই দেশগুলোর বিভিন্ন বিবরণ নিয়ে প্রশ্ন আসতে পারে। তো মার্কিন নির্বাচন সেরকম একটা টপিক এবং মাথায় রাখতে হবে। তো তোমরা দেখি উত্তরটা করো, দেখি কারা কারা উত্তর করতে পারো। যে 5 নভেম্বর 2024, তাহলে এটাও মাথায় রাখতে হবে মার্কিন নির্বাচন সর্বশেষ কত তারিখে হয়। 5 নভেম্বর 2024 কততম মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? দেখি কারা বলতে পারো কততম মার্কিন নির্বাচন। এখানে অনেকেই উত্তর করছো। ওকে, 60তম। আচ্ছা, তো এই যে মার্কিন নির্বাচন, সেই মার্কিন নির্বাচনে কারা জয়যুক্ত হয়েছে? রিপাবলিকানরা। কারা? রিপাবলিকানরা জয়যুক্ত হয়েছে। রিপাবলিকানদের পক্ষে কে জয়যুক্ত হয়েছে? ডোনাল্ড ট্রাম্প। তো তিনি এই 60তম নির্বাচনে জয়যুক্ত হলেও তিনি কততম প্রেসিডেন্ট? 47তম প্রেসিডেন্ট। কেন? কারণ প্রেসিডেন্ট 47 জন, নির্বাচন হয়েছে 60 বার। 60তম নির্বাচনে 47 জন প্রেসিডেন্ট হতেই পারে, কারণ কোনো প্রেসিডেন্ট, যেমন উনি তো এর আরেকবার নির্বাচিত হয়েছিলেন। তাহলে একজন যদি 2টা নির্বাচনে জয়যুক্ত হয়, তাহলে তো অবশ্যই নির্বাচনের সংখ্যা বেশি থাকে, প্রেসিডেন্টের সংখ্যা কম থাকে। একজন প্রেসিডেন্ট একাধিকবার নির্বাচিত হয়েছিল, তাহলে তিনি 47তম প্রেসিডেন্ট, মাথায় রাখতে হবে। আর তোমরা কি জানো যে ফার্স্ট লেডি কাকে বলা হয়? ফার্স্ট লেডি কাকে বলা হয়? ফার্স্ট লেডি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফার্স্ট লেডি কাকে বলা হয়? একটু কমেন্ট করো বর্তমান ফার্স্ট লেডিকে, একটু কমেন্ট করো, ঠিক আছে? আর যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আমরা জানি, সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, ইলেকট্রাল কলেজের সংখ্যা 538টি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে তিনি তো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে এটাও মাথায় রাখতে হবে। তিনি কোন দলের? এই রিপাবলিকান ডেমোক্রেট দলের একটু বর্ণনা জানবা, ইত্যাদি বিষয় নিয়ে জানার চেষ্টা করবা। এবং সম্প্রতি দেখা গিয়েছে যে যুক্তরাষ্ট্র নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণও রয়েছে। আবার ভোটার তালিকায় বাংলা ভাষায়ও ভোটার স্লিপে লেখা হচ্ছে, বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে। তো এই যে কিছু বিশেষ ব্যাপার রয়েছে, এগুলো আমাদের জানতে হবে ইনশাল্লাহ। এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, সবার এই ব্যাপারগুলো জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। প্রেসিডেন্টের হিস্ট্রি, ইয়েস, প্রেসিডেন্ট হিস্ট্রি। তো মার্কিন প্রেসিডেন্ট প্রথম কে ছিলেন? জর্জ ওয়াশিংটন, আমরা জানি। তিনি মার্কিন যে স্বাধীনতা যুদ্ধের কি ছিলেন? অগ্রনায়ক ছিলেন। তিনি কিন্তু হোয়াইট হাউসে বাস করেননি, এরকম একজন প্রেসিডেন্ট এই জর্জ ওয়াশিংটন, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। বিখ্যাত প্রেসিডেন্ট যারা আছে তাদের ইয়েগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, ওকে? সো নির্বাচন নিয়ে যা আছে একটু পড়বা তোমরা। তো তারপরে তোমরা একটু উত্তর করো। দেখো, যেই কোনো পরীক্ষায় টেকনোলজি থেকে প্রশ্ন আসে, টেক থেকে একটা প্রশ্ন পাবা। তো সেটা হতে পারে আগের কোনো টেকনোলজিক্যাল ব্যাপার, সেটা হতে পারে যে রিসেন্ট কোনো আপডেট। তো সেই জায়গা থেকে আমরা যদি তাকাই, আমরা দেখব বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করছে? কাঠের। তোমরা আমাকে বলতে পারো ভাই, কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করছে, কি কারণ? দেখো, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার টন বজ্র। এই যে কৃত্রিম উপগ্রহ সেখানে পাঠানো হয়, এগুলো যখন ডেস্ট্রয় হয়ে যায়, ওই বর্জ্যগুলো কিন্তু মহাকাশে ভাসতে থাকে, যে কারণে মহাকাশের সার্বিক পরিস্থিতি কিন্তু দূষণ হতে থাকে। তো সেইটাকে রোধ করার জন্য একটা দেশ উদ্যোগ নিয়েছে, তারা কাঠের কি পাঠাবে? স্যাটেলাইট পাঠাবে বা কৃত্রিম উপগ্রহ পাঠাবে, এবং তারা পাঠিয়েছেও। সেটাকে ফলো করে বিশ্বের অনেক দেশ ফলো করেছে, এবং কাঠের এই স্যাটেলাইট সত্যিই কার্যকর এবং মজবুতও বটে, যাওয়ার জন্য ফিজিবল আর কি। তো তোমাদেরকে বলতে হবে কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছে কোন দেশ। তো
যে দেশ তৈরি করেছে সেই দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলে। কি সংবিধান? শান্তি সংবিধান। সেই দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলে, যে দেশটা অপশনে আছে। আবার সেটা হচ্ছে ভূমিকম্পের দেশ। ভূমিকম্পের দেশ সেটা হচ্ছে সূর্যোদয়ের দেশ। মাথায় রাখতে হবে সেই দেশটার সংবিধানকে শান্তি সংবিধান বলে, সেই দেশটা ভূমিকম্পের দেশ, সেই দেশটা হচ্ছে সূর্যোদয়ের দেশ। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। উত্তরটা কি হবে দেখি, সবাই মোটামুটি উত্তর করেছো। নেট কি ঠিকঠাক আছে না সমস্যা? আচ্ছা আমি একটু চেক করছি। ওকে, এখন কি ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, কিছু দেখা যায় না, একটু ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে? ওকে, এখন কি ঠিক আছে? তোমরা একটু পোলাপান জানাও তো, বলে স্ক্রিনে কিছু দেখা যায় না। এখন কি দেখা যাচ্ছে বৎসরা? আচ্ছা এখন কি ঠিকঠাক? এখন ঠিক আছে, ওকে ফাইন ফাইন, এখন ঠিক আছে। নেটে একটু প্রবলেম ছিল তো। আচ্ছা তাহলে তোমরা যারা উত্তর করেছো থ্যাংক ইউ, যারা উত্তর করেছো থ্যাংক ইউ। এটার একটু নেটটা একটু স্লো, আজকে ফাইবারের নেট ব্যবহার করছি তাও স্লো দেখাচ্ছে, সো এর থেকে আর আফসোসের কিছু নাই। সো নেটওয়ার্ক আশা করি ঠিক হয়ে যাচ্ছে, তোমরা একটু জাস্ট ধৈর্য ধরো, এখন ঠিক আছে ফাইন। তাহলে এইটা কি হবে? অবশ্যই এই দেশটা হবে জাপান। আমরা জানি জাপান, এই জাপানে কিন্তু সর্বপ্রথম কি করেছে তোমার, এবং আমরা যে ছবিটা দেখি তাহলে এই হচ্ছে সেই ছবি, এই হচ্ছে সেই স্যাটেলাইট যেটা কাঠ দিয়ে তৈরি, এটাই কিন্তু পাঠানো হয়েছে মহাকাশে, এই সেই কাঠের স্যাটেলাইট। এবং এই মডেলটাকে ফলো করে কিন্তু যুক্তরাষ্ট্র সামনে তাদের এই মডেলটা ফলো করতে পারে বলে জানিয়েছে। সো জাপান কিন্তু পাঠিয়েছে। সো এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা একটু স্লো বাট আশা করি ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে? তোমরা একটু কমেন্ট করো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাষা থেকে প্রশ্ন আসে। সো দেখি কেউ কে বলতে পারো এটা বিশ্বের শীর্ষ ভাষা ব্যবহৃত ভাষা কোনটি বর্তমানে, দেখি। ওকে দেখি একটু উত্তর করে দাও তো, বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? কি হবে উত্তর? আচ্ছা তো এইটা দেখার পর তোমরা মোটামুটি ম্যান্ডারিন উত্তর করবা বা চীনা ভাষা উত্তর করবা, কেউ কেউ ইংরেজি উত্তর করবা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি। ওকে, সবাই বেশিরভাগই উত্তর দিচ্ছ শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে, সবাই বেশিরভাগই দিচ্ছ যে শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে এই ম্যান্ডারিন, বা এটাকে বলা হয় চীনা ভাষা। চীনের ভাষায় কিন্তু ম্যান্ডারিন বা মান্দারিন ভাষা। এটা বেশ কয়েক বছর ধরে কিন্তু শীর্ষ ব্যবহৃত ভাষা থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি শীর্ষ ব্যবহৃত ভাষা কিন্তু এইটা, নট ম্যান্ডারিন। মাথায় রাখতে হবে নট ম্যান্ডারিন। সবচেয়ে বেশি বর্তমানে কথায় বলে এই ইংরেজি ভাষায়, সবচেয়ে বেশি বর্তমানে কথা বলে কিন্তু ইংরেজি ভাষায়। আর মাথায় রাখতে হবে পৃথিবীতে ভাষার সংখ্যা, পৃথিবীতে ভাষার সংখ্যা কয়টি? ৭,১৬৪টি। আর ব্যবহারের দিক থেকে বাংলা, ব্যবহারের নট মাতৃভাষা না, ব্যবহারের দিক থেকে বাংলা ভাষা পৃথিবীতে কততম? ব্যবহারের দিক থেকে বাংলা কততম?
বাংলা হচ্ছে সপ্তম সবচেয়ে বেশি ভাষার দেশ। সবচেয়ে বেশি ভাষার দেশ কোনটা? পাপুয়া নিউগিনি। কোনটা? পাপুয়া নিউগিনি। সবচেয়ে বেশি ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। সবচেয়ে বেশি ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি, মাথায় রাখতে হবে। দেখো ব্যবহারের দিক থেকে সবচেয়ে শীর্ষ ভাষা হচ্ছে ইংরেজি, নট চীনা বা ম্যান্ডারিন। সম্প্রতি এই জরিপে পাওয়া গেছে, ইথনোলগের জরিপে। পৃথিবীতে বর্তমান ভাষা সংখ্যা ৭,১৬৪টি। আর মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি যে দেশে ভাষা, এই পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশি ভাষা। সো এই কয়েকটা তথ্য একটু আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই কয়েকটা তথ্য আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা চেঞ্জ হয়েছে, তোমরা অনেকে দিবা এই মান্দারিন দিবা আমি জানি, বাট এটা কিন্তু ইংরেজি বর্তমানে, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে ওকে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? ভাই আমি আগেও বলছি জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে, জাতিসংঘের সাথে বাংলাদেশের কি সম্পর্ক সেখান থেকে প্রশ্ন আসতে পারে। জাতিসংঘের সর্বশেষ যেই তোমার সভাটা হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছে, সেই সংশ্লিষ্ট প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গা থেকে জাতিসংঘের পিস কিপিং যে মিশনটা রয়েছে সেটা কিন্তু একটা অগ্রাধিকার পাবে। তো এইটার প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা মনে হয় কমন পেতেও পারি। সো একটু দেখি, এটা একটু উত্তর করো পোলাপান, দেখি সবাই একটু উত্তর করো। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি? এখন শান্তিরক্ষীটা কি? বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু অরাজকতা হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি যে যুদ্ধ হতাশা বিগ্রহ লেগেই থাকে, ঝুটঝামেলা। তো সেইটাকে নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ চালু করেছে কি? ইউএন পিস কিপিং, PEACEKEEPING, পিস কিপিং মিশন চালু করেছে। নিরাপত্তা পরিষদ চালু করেছে পিস কিপিং মিশন, শান্তিরক্ষী এই মিশন রয়েছে। এইটা সবার আগে মাথায় রাখো যে কে চালু করেছে এই পিস কিপিং মিশন। কে চালু করেছে? চালু করেছে কিন্তু তোমার কে? এই নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চালু করেছে। কত সালে? 1948 সালে। মাথায় রাখতে হবে কত সালে? 1948 সালে। কত সালে? 1948 সালে। কত সালে? 1948 সালে। 1948 সালে চালু করেছে। ওকে, প্রথম মিশন ছিল কি? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল না? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, প্রথম মিশন কোথায় পরিচালিত হয়েছে? প্রথম মিশন এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথম মিশনটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। প্রথম মিশন কি? ওকে, আরব ইসরায়েল যুদ্ধ। এখন এইটা একটা ব্যাপার গেল প্রথম এবং এই জাতিসংঘের যে ইউএন পিস কিপিং মিশন রয়েছে এটা কিন্তু শান্তিতে নোবেল পেয়েছে। শান্তিতে নোবেল, ইউএন পিস মিশন, নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজ কত সালে পেয়েছে? 1988 সালে। 1988 সালে পেয়েছে। এই তথ্যগুলো একটু নোট করে নিও। কত সালে? 1988 সালে পেয়েছে। কত সালে? 1988 সালে পেয়েছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কত সালে? 1988 সালে পেয়েছে। শান্তিতে নোবেল পেয়েছে 1988 সালে। এই তথ্যটা মাথায় রাখবা। ফাইনালি আমরা আলোচনা করব বাংলাদেশ কবে এই পিস কিপিং মিশনের সদস্য হলো। বা তার আগে তোমাদেরকে বলে দিই, এটার উত্তর হবে নেপাল। দেখো কয়েকদিন আগেও কিন্তু বাংলাদেশ শীর্ষে ছিল এই শান্তিরক্ষী বাহিনী প্রেরণে। আমরা আমাদের পুলিশকে পাঠাই, সেনাবাহিনীদের পাঠাই, মহিলা পুলিশদেরকে পাঠাই, নৌবাহিনীকে কিন্তু পাঠাই, এই শান্তিরক্ষী মিশনে পাঠাই, এবং আমাদের অনেকে কিন্তু মৃত্যুবরণও করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাট বর্তমানে কিন্তু নেপাল শীর্ষে আছে। নেপাল মাথায় রাখতে হবে। এখন বাংলাদেশ বিডি
বাংলাদেশ এই শান্তিরক্ষী মিশনে যুক্ত হয়েছে 1979 সালে, সদস্য হয়েছে। কি হয়েছে? সদস্য হয়েছে 1979 সালে। কিন্তু মাথায় রাখবা, তোমাকে কি বলছে সদস্য হয়েছে নাকি শান্তিরক্ষী মিশনে ডিরেক্ট গেছে, দুইটা কিন্তু ভিন্ন প্রশ্ন। আমরা ডিরেক্ট আমাদের সেনাবাহিনীর সদস্য, প্রথম কিন্তু সেনাবাহিনীটা গেছে, সেনাবাহিনীর 15 জন সদস্য তারা কিন্তু গিয়েছিল। সেটা কত সালে? সেটা ছিল 1988 সালে কিন্তু গিয়েছিল। সদস্য হয়েছি 1979 সালে, কিন্তু আমরা তখন কোনো মিশনে ডিরেক্ট যোগদান করিনি। আমরা মিশনে গিয়েছি 1988 সালে। কোন মিশনটাতে? সেটা ছিল ইউনিমগ, UNIIMOG, ইউনিমগ। মাথায় রাখতে হবে ইউনিমগ। এই ডাবল আই, এটা নিয়ে অনেকে ভুল করে। ইরাক ইরানের যে যুদ্ধ ছিল সেটাতে কিন্তু বাংলাদেশের প্রথম শান্তিরক্ষীরা যোগদান করেছিল। এই দুইটা আই কিন্তু, একটা ইরাক একটা ইরান। অনেক জায়গায় কিন্তু অপশনে তোমাকে বিভ্রান্ত করার জন্য কিন্তু একটা আই দিবে, তখন মাথায় রাখবা একটা আই আছে নাকি অপশনে দুইটা আই দেখে দাগাবা। 1979 সালে যোগদান করেছি। 1988 সালে আমরা যোগদান করেছি। আমরা কিসে? এই যে পিস কিপিং মিশনে 88 সালে। কারা যোগদান করেছে? সেনাবাহিনী। তবে যদি প্রশ্ন আসে বাংলাদেশ পুলিশ কবে যোগদান করেছে, এই যে দেখতে পাচ্ছ 88 জাস্ট এক বছর পরেই, 1989। কত? 1989 পুলিশ যোগদান করে, বাংলাদেশ পুলিশ যোগদান করেছিল 1989। এবং নারীরা কবে যোগদান করেছিল এটা একটু জানবা, বাংলাদেশের নারী পুলিশ বা নারী যারাই আছে। তো তোমরা একটু এগুলো মাথায় রাখতে হবে। তাহলে ভাই, ইউএন পিসকিপিং মিশন চালু হয়েছে কবে? 48 সালে। কোন মিশনটাকে কমপ্লিট করার জন্য আরব ইসরায়েল তারা নোবেল পেয়েছে 1988 সালে। এই ইউএন পিসকিপিং মিশন জাতিসংঘের কোন অঙ্গ, মানে কোন যেই পরিষদের সদস্য? নিরাপত্তা পরিষদ। বাংলাদেশ সদস্য হয়েছে 1979 সালে। বাংলাদেশ কবে ডিরেক্ট মিশনে গিয়েছে? 88 সালে। কোন মিশনে? ইরাক ইরান যুদ্ধে। বাংলাদেশ পুলিশ কবে যোগদান করেছে? ভাই প্লিজ একটু মাথায় রেখো, আর স্ক্রিনশট রাখতে চাইলে রাখতে পারো। স্ক্রিনশট ডান করে আমাকে জানাইও, স্ক্রিনশট ডান করে জানাইও। ওকে ফাইন। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা পরেরটাতে চলে যাই। ওকে, তোমরা একটু উত্তর করো। এগুলো তোমরা আগেই পড়েছো, বাট আমি একটু মনে করিয়ে দিচ্ছি। বর্তমানে কোন সরকারি সংস্থা বলি বা সরকারি বিভিন্ন জায়গার কে কোন পদে আছেন, কিংবা সংস্কার কমিশনগুলোর কে কোন দায়িত্বে আছেন, এগুলো একটু ভালো করে দেখতে হবে। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে ইয়েস, বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে, ডান। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে একটু কমেন্ট করে জানাও। আর এই পর্যায়ে এসেও যারা একটা রিয়েক্ট করো নাই, ক্লাসটাতে একটু বন্ধুদেরকে মেনশন করা নেই, অত্যন্ত দুঃখিত। একটু কাইন্ডলি করে দাও, করতে পারো যদি ক্লাস ভালো লেগে থাকে। আর তোমরা যারা সত্যি চাও যে আগামী আর 2টা ক্লাস একটা সাজেশন দিয়ে দিই, তোমরা একটু কমেন্টে লিখে দাও @HIGHLIGHT, হাইলাইটটা একটু লিখে দাও সবাই। একটু কাইন্ডলি দেখতে চাই কারা কারা হাইলাইট লিখেছো। ওকে, তো তোমরা বলতেছো যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। মাথায় রাখতে হবে, একটা হচ্ছেন সভাপতি, আরেকটা হচ্ছেন মহাপরিচালক, মহাব্যবস্থাপক, মহাপরিচালক। তো যদি সভাপতি বলে, এই সভাপতি বলছে কিনা এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়তে পারো। আরে তোমাদের তো আমি চিনি, পরীক্ষা হলে মাথাটা একটু গরম থাকে, একটা জায়গায় আরেকটা দিয়ে দাও। সভাপতি বললে তিনি, আর যদি বলে মহাপরিচালক তখন হবে কিন্তু এই অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক মোহাম্মদ আজম, তিনি মহাপরিচালক। আর সভাপতি কিন্তু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এই যে বাংলা একাডেমির যে মূল ভবন, ওইটার পুরাতন নাম কিন্তু ছিল বর্ধমান হাউস। আমরা জানি বাংলা একাডেমিতে কিন্তু রয়েছে কি রয়েছে? একটি বিখ্যাত ভাস্কর্য, যেটির ভাস্কর অখিল পাল। দেখি কে বলতে পারো সেই ভাস্কর্যটির নাম কি? দেখি কে বলতে পারো সেই বিখ্যাত ভাস্কর্যটির নাম কি? 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 সেই বিখ্যাত ভাস্কর্যটির নাম কি?
সেই বিখ্যাত ভাস্কর্যটির নাম কি? বলো, সেই বিখ্যাত রাশেদ বলতেছে রেকর্ড ক্লাস। না তো, এটা রেকর্ড ক্লাস না, এটা লাইভ ক্লাস। এবার বিশ্বাস হয়েছে? সেই বিখ্যাত ভাস্কর্যটির নাম কি? কে বলতে পারবা? এই যে ভুল 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 উত্তর করতেছো, অনেকে ভুল উত্তর করছো। সেই বিখ্যাত ভাস্কর্যটির নাম কি? ইয়েস, শ্রাবণী সঠিক উত্তর করেছে, সিদ্রাতুল উত্তর দিয়েছে, বর্ষাধার উত্তর দিয়েছে। সেই ভাস্কর্যের নাম হচ্ছে মোদের গরব, সেটির ভাস্কর হচ্ছে অখিল পাল। ভাস্কর্য থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ তোমরা ঢাবিতে অন্তত কমন পাবা, আই হোপ। সেটা হোক রাজু ভাস্কর্য হওয়ার সম্ভাবনাটা এই বছর বেশি, রাজু ভাস্কর্য হওয়ার সম্ভাবনা বেশি। সো মাথায় রাখতে হবে মোদের গরব ভাস্কর্যটি রয়েছে। ওকে ফাইন। তো বাংলা একাডেমি থেকে শুরু করে বাংলা একাডেমি পুরস্কার বা ইত্যাদি বিষয়গুলো একটু ভালো করে জানবা। বর্তমান সরকারের বিভিন্ন অ্যাটর্নি জেনারেলকে মাথায় রাখতে হবে, পুলিশ প্রধানকে মাথায় রাখতে হবে, এছাড়া আরো বিভিন্ন যেই পদগুলো রয়েছে সেখানে কারা কারা আছেন মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আমাদের প্রশ্ন, আমাদের তারপরের প্রশ্নতে যাওয়ার আগে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমাদের সাথে একটু আলোচনা করি। ব্যাপারটা হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আমার গতবারও একটা কোর্স ছিল, দাম একদমই কম, এবং সেই কোর্সে আমি সাধারণ জ্ঞানের শুধু এমসিকিউ সলভ না, টপিক ধরে ধরে ক্লাস করাবো। আমার পেইড ব্যাচে অলরেডি যারা আসো তাদের এই কোর্সে ভর্তি হতে হবে না, বা যারা চাও যে নাবিল ভাইয়ের সাথে কানেক্টেড থাকে, সাম্প্রতিক জিকেতে থাকবে 10টা ক্লাস টেস্ট, ওই 10টার উপর 10টা এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে প্রিমিয়াম 2টা, এবং সাম্প্রতিক জিকে একটা সিক্রেট সাজেশন থাকবে। এই পুরো সাম্প্রতিক জিকে যেহেতু ডিউতে তুমি চিন্তা করো, সাম্প্রতিক জিকেতে 10+ প্রশ্ন হয়, 10+, 30টার মধ্যে 10টাই সাম্প্রতিক জিকেতে হয়। ওই পুরো প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস হবে, এবং তোমরা যদি চাও 200 টাকায় ভর্তি হতে পারো। সেখানে শুধু অ্যাডমিশন না, অ্যাডমিশন এবং চাকরি প্রার্থীদের জন্য আমার এই সাম্প্রতিক জিকের স্পেশাল কোর্সটা। সো যারা শুধু সাম্প্রতিক জিকেতে দক্ষ হতে চাও এবং মনে করো তোমার সাম্প্রতিক জিকেতে ঘাটতি আছে, কোন না কোন জায়গা থেকে চলে আসতে পারে, বুঝতে পারতেছি না, সামনে বিউবিতে পরীক্ষা দিয়ে অনেক জায়গায় ধরা খেয়েছি, সাম্প্রতিক জিকেতে তোমরা মাত্র 200 টাকায়, কত 200 টাকায় এই শর্ট কোর্সে ভর্তি হতে পারো। মূল ক্লাস শুরু হবে আমাদের 4 জানুয়ারি। ক্লাস সংখ্যা হচ্ছে 10টা এক্সাম, 2টা মডেল টেস্ট থাকবে সাম্প্রতিক জিকে, এবং একটা স্পেশাল সুপার সিক্রেট সাজেশন থাকবে। যারা ভর্তি হতে চাও আমার এই নাবিলস জিকে পেজে আমার এই পেজে এখনই ইনবক্স করে ফেলো। চাকরি প্রার্থী হোক, আপনি চাকরি প্রার্থী হন বা অ্যাডমিশন প্রার্থী, তোমরা নক দিয়ে ফেলো এখনই আমার এই নাবিলস জিকে পেজে। সেখানে শুধু এমসিকিউ সলভ না, আমি পুরো টপিক ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে A to Z, আমি তোমাদের যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে কিন্তু তোমাদেরকে আমি চাইলে দেখাতে পারবো যে আমাদের কত সুন্দর করে ক্লাসগুলো হবে। আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই যে আমাদের এইভাবে কিন্তু ক্লাসগুলো হবে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের কিন্তু ক্লাসগুলো হবে এরকম গুছানো সাজানো ক্লাসগুলো হবে। ধরো আমরা COP29 সম্মেলন নিয়ে আলোচনা করবো আমাদের পেইড ব্যাচে, মানে সাম্প্রতিকের শুধু 200 টাকার ব্যাচে। সেখানে কিন্তু পুরো তথ্য নিয়ে আসবো, এবং এখান থেকে আমি দাগিয়ে দিব যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা একটু কম ইম্পর্টেন্ট। তো তোমরা শুধু এমসিকিউ সলভ না, সাম্প্রতিক জিকেতে যারা ভালো করতে চাও, সব প্রিপারেশন শেষ, এখন সাম্প্রতিক জিকেতে আমি চাই সর্বোচ্চ মার্কস রাখতে, তাহলে মাত্র 200 টাকায় তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। সো ভর্তি হতে ডেফিনেটলি কি করতে হবে? ডেফিনেটলি নাবিলস জিকে আমার যে পেজটা রয়েছে সেই পেজে নক দিয়ে ফেলো, নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলো। সো এতটুকু ছিল তোমাদের জন্য আজকের অ্যানাউন্সমেন্ট। সো যেহেতু 4 তারিখ থেকে আমাদের ক্লাস, আমরা কিন্তু বেশি সময় নিতে পারবো না, আমাদের কিন্তু 10টা ক্লাস কমপ্লিট করতে হবে। তো আমাদের যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ 4 তারিখ থেকে ক্লাস, আজকে 1 তারিখ, আগামী 2-3 তারিখ কিন্তু আমাদের কি চলবে, একটা ফ্রি ক্লাস চলবে এরকম এমসিকিউ সলভ, বাট পুরো টপিক ধরে ধরে প্রত্যেক টপিকের এক্সাম, মডেল টেস্ট পেতে, সাজেশন পেতে এই 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে পেইড ব্যাচে। সো তোমরা যদি আজকে ভর্তি হয়ে যাও তোমরা কিন্তু ভালো করবে। তো তোমরা 200 টাকা, মাত্র 200 টাকায় পাচ্ছ এক্সাম সব সহ একটা সুপার শেষ একটা ফিনিশিং দিবা আমার সাথে ইনশাআল্লাহ। তো এর পাশাপাশি তোমরা যারা নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো, জাস্ট নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। এর পাশাপাশি তোমরা যারা মনে করো যে নাবিল ভাইয়া, যারা মনে করো যে নাবিল ভাইয়া আমরা আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকের ক্লাসগুলো করতে চাই, সেগুলো ক্লাসগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন যুক্ত হলে তোমরা রেকর্ডেড ক্লাস করতে পারবা, এখন যুক্ত হলে তোমরা প্রত্যেকটা ক্লাস গ্রুপে সাজানো আছে, এক্সাম সহ, মডেল টেস্ট সহ। তোমরা এখন ঢুকবা, প্রতিদিন 2টা করে ক্লাস করে ফেলতে পারবা। তাদের জন্য কিন্তু এই স্পেশাল অফারটা রয়েছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকেতে যাদের এখনো ঘাটতি, তোমার দরকার ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, সাজেশন, তাহলে মাত্র 500 টাকায় তোমরা রেকর্ডেড ক্লাস পাবা।
যারা রেকর্ডেড ক্লাস করতে পারবা তারাও আমার পেজ বেচে যুক্ত হও, যে ভাই আপনার শুধু বাংলাদেশ আন্তর্জাতিকের পুরো প্রিপারেশনটা চাই, রেকর্ড ক্লাসটা করতে চাই, তোমরা এখনই এই নাবিলস জিকে পেজে নক দাও। যেখানে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা নাবিল জিকে পেজে এসে নক দাও। নক দিলে তুমি কি রেকর্ডেড ক্লাসটা করতে যাচ্ছ বাংলাদেশ আন্তর্জাতিক জিকের কোর্সটা মাত্র 500 টাকায়, নাকি সাম্প্রতিক জিকের স্পেশাল ক্লাসটা করতে যাচ্ছ, যেখানে সাম্প্রতিক জিকে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, চাকরি বা অ্যাডমিশন যারাই হন যুক্ত হয়ে যেতে পারেন। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন অর্থনীতি থেকে। ভাই এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই বা চাকরি পরীক্ষা নাই যেখানে অর্থনীতি বিষয়ক একটা প্রশ্ন হয় না। তো ঠিক সেরকমই, সেই কারণেই এই প্রশ্নটা দেওয়া যে 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স পেয়েছে। রেমিটেন্স তোমরা সবাই জানো, সর্বাধিক কোন দেশ থেকে আমরা রেমিটেন্স পেয়েছি একটু জানিয়ে দাও। এখানে অনেকগুলো, ওকে তোমরা একটু জানিয়ে দাও কোন দেশটা হবে। সবাই ভুল উত্তর করছো, বেশিরভাগই ভুল উত্তর দিচ্ছ, ভেরি আপসেটিং। তোমরা একটু জানিয়ে দাও সর্বাধিক কোন দেশ থেকে আমরা ওকে ঠিক আছে। ইকোনমিক্স থেকে বা অর্থনীতি থেকে একটা প্রশ্ন আসবে, তো সেই জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ কোনটা তোমরা সৌদি আরব দিচ্ছ। এখনো এই পর্যায়ে এসে যদি সৌদি আরব বলো, ভাই খুবই আপসেটিং। সম্প্রতি 23-24 অর্থ বছরে আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পেয়েছি। তো সেই জায়গা থেকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা যেই দেশে বেশি যায় সেটা কিন্তু সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি প্রবাসী আয় আমরা পাই সেটা কিন্তু আবার সংযুক্ত আরব আমিরাত। তো এই দুইটা বিষয় একটু খেয়াল করতে হবে, কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসীরা অবস্থান করছেন আর কোন জায়গা থেকে সবচেয়ে বেশি আমরা রেমিটেন্স পাই। দুইটা ব্যাপার কিন্তু ভিন্ন। সো তোমরা একটু মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে কোন দেশ সেটা কিন্তু আবার ভারত। জনসংখ্যা পৃথিবীতে শীর্ষ দেশ কোনটা সেটাও কিন্তু ভারত, মাথায় রাখতে হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি গরিব রয়েছে কোন দেশে সেটাও ভারত, এইটাও মাথায় রাখতে হবে। ওকে, এটাও আসলে ভালোই লাগবে। যাই হোক, সো মাথায় রাখতে হবে সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স লাভ করছি। ভাই এইগুলা তোমরা যদি এখনো কমেন্ট করো যে কনফিউশন, খুবই খারাপ লাগলো, খুবই। এইবার মাথায় রাখো 2023-24 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটা, বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত, এইগুলা কিন্তু আসতে পারে। আমাদের মাথাপিছু জিডিপি কত আসতে পারে, নোট করো। আমাদের বিভিন্ন সমীক্ষা থেকে আসতে পারে যে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত, এই বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই এইগুলো একটু বলে দিলাম, মাথায় রাখবা। বলো 23-24 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? ওকে, শীর্ষ রপ্তানি খাত কোনটি? তোমরা তৈরি পোশাক দিচ্ছ, সো এই জায়গা থেকে আর কোনো কথা বলবো না। তবে যেহেতু একবার তৈরি পোশাকের কথা চলেই আসলো, তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে একটা হচ্ছে বস্ত্র, আরেকটা হচ্ছে তৈরি পোশাক। দুইটা কিন্তু ভিন্ন ব্যাপার, একটা হচ্ছে বস্ত্র, আরেকটা হচ্ছে তৈরি পোশাক। দেখো বর্তমানে পৃথিবীতে বস্ত্র রপ্তানিতে এবং তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কিন্তু চীন। তৈরি পোশাক মানে কি, যেটা রেডিমেড গার্মেন্ট, যেটা আমরা পরতে পারি, আরএমজি, যেটা একদম পরার জন্য পারফেক্ট, এটাকে তৈরি পোশাক বলে। আর বস্ত্র বলে কি, এই বস্ত্র হতে পারে এখানের এই কাপড়ের শুধু এই ফেব্রিকটা, কাপড়টা, সেলাই টিলাই সব ছাড়া, ধরো যে কোনো একটা অংশ, তৈরি পোশাকের যে কোনো একটা অংশকেও বস্ত্র বলা যায়। বস্ত্র আর তৈরি পোশাক কিন্তু ভিন্ন ব্যাপার। বর্তমানে পৃথিবীতে কারা সবচেয়ে বেশি তৈরি পোশাক এবং বস্ত্র রপ্তানি করে? এই দুইটার ক্ষেত্রে শীর্ষ
রপ্তানি, শীর্ষ রপ্তানি কিন্তু কে? শীর্ষ রপ্তানি করে কারা? চীন করে। কারা করে? চীন। আর এই দুইটার ক্ষেত্রে শীর্ষ আমদানি কারা করে? শীর্ষ আমদানি কারা? আমদানিতে শীর্ষ আছে, আমদানি করে কারা? এটা কিন্তু আবার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মাথায় রাখতে হবে, যুক্তরাষ্ট্র, এটা কিন্তু আবার যুক্তরাষ্ট্র। তাহলে বস্ত্র রপ্তানি বর্তমানে আপডেট তথ্য, বর্তমান তৈরি পোশাক বা বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, বিডি দ্বিতীয়, রপ্তানিতে বিডি দ্বিতীয়, রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা হয়েছে 60-এর দশকে। কোন গার্মেন্টস? রিয়াজ গার্মেন্টস বাংলাদেশের প্রথম গার্মেন্টস। বিডি প্রথম গার্মেন্টস। প্রথম গার্মেন্টস কোনটা? গার্মেন্টস কোনটা? প্রথম গার্মেন্টস রিয়াজ গার্মেন্টস। পরীক্ষা আসতে পারে রিয়াজ, ওই নায়ক রিয়াজ না, ওই নায়ক রিয়াজ না, রিয়াজ গার্মেন্টস, রিয়াজ গার্মেন্টস মাথায় রাখবা। আর এটা ছিল একটা মোটামুটি অপরিকল্পিত গার্মেন্টস, বাট পরিকল্পিত প্রথম গার্মেন্টস কোনটা? সেটা কিন্তু আবার দেশ গার্মেন্টস। মাথায় রাখতে হবে, আমি লিখে তারপর সরে যাচ্ছি। পরিকল্পিত পরিকল্পিত প্রথম গার্মেন্টস কোনটা? সেটা কিন্তু আবার দেশ গার্মেন্টস। কি? দেশ গার্মেন্টস। তো এইগুলো মাথায় রাখতে হবে, সেটা আবার হচ্ছে দেশ গার্মেন্টস। সেটা কি? সেটা হচ্ছে দেশ গার্মেন্টস। সেটা কি? সেটা হচ্ছে দেশ গার্মেন্টস। এই তথ্যগুলো একটু মাথায় রাখবা, এই তথ্যগুলো একটু মাথায় রাখবা। আর তৈরি পোশাকের যে শিল্প সেইটাতে সবচেয়ে শীর্ষ প্রতিষ্ঠান কোনটা বাংলাদেশের? বিজিএমইএ। বিজিএমইএ কি প্রতিষ্ঠানের নাম? মাথায় রাখবা। আমি এগুলো একটু মুছে দিচ্ছি এগুলা, তো মাথায় রাখবা, এগুলোকে মুছে দিচ্ছি। সেটা কি? বিজিএমইএ। কি? বিজিএমইএ। এইটার একটা পূর্ণরূপ আছে, অনেক বছর আসে, এই পূর্ণরূপটা পরীক্ষায় আসে। বিজিএমই এর পূর্ণরূপ কি? দেখো, বিজিএমইএ, বিজিএমইএ দেখো, বাংলাদেশ গার্মেন্টস। প্রথমে বিজি মানে বাংলাদেশ গার্মেন্টস, ঠিক আছে। ম্যানুফ্যাকচারার্স, প্রথম তো এটা ম্যানুফ্যাকচারার করতে হবে, উৎপাদন করতে হবে। তো উৎপাদন করে কি আমরা রাইখা দিব? এটাকে বিদেশে পাঠাবো না, এক্সপোর্ট করবো না। অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিজিএমই এর পুনরূপটা মাথায় রাখবে এইভাবে। বাংলাদেশের গার্মেন্টস কি করে? কাপড় উৎপাদন করে এবং তারা এটাকে কি করে? এক্সপোর্ট করে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এটা কিন্তু তৈরি পোশাক শিল্পের সবচেয়ে সর্বোচ্চ সংগঠন বাংলাদেশের। আর বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন কোনটা? কেউ কি জানো? বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সর্বোচ্চ সংগঠন কোনটা? কেউ কি জানো? একটু কমেন্ট করে জানাও। বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন কোনটা? বলো বলো বলো, ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন কোনটা? ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন কোনটা? ওকে, একজন লিখছে বগমিয়া। বিজিএ মানে কি? বগমিয়া। বলো বলো, ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন কোনটা? এফবিসিসিআই। এফবিসিসিআই। ওকে, এম মানে ম্যানুফ্যাকচারার্স, ম্যানুফ্যাকচারার্স। বিজিএমএ না, বিজিএমইএ। আর ব্যবসায়ীদের হচ্ছে এফবিসিসিআই। ইয়েস, ফাইন। এগুলো আমাদের মাথায় থাকবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা তো জাতীয় কবি বলছি, বাট কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় কবে? 5 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 19 ডিসেম্বর। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেখো, আমরা কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলেছি সাংবিধানিকভাবে না, নর্মালি মর্যাদা দিয়েছি, অসাংবিধানিক মর্যাদা। অসাংবিধানিক মর্যাদা, অসাংবিধানিক মর্যাদা দিয়েছি কত সালে? 1987 সালে। পরীক্ষা এটাও আসতে পারে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয়েছে কিন্তু 1987। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশ কিন্তু যুক্তরাজ্য না। আমরা কি জানি? যে যুক্তরাজ্যের আইনগুলো কিন্তু প্রথাভিত্তিক। তারা এতদিন যা যা করে এসেছে সেগুলি তাদের আইন হয়ে যায়, মুখে মুখে, লিখিত থাকে না, অলিখিত আইন।
কিন্তু বাংলাদেশের সংবিধান কিন্তু লিখিত। তো মাথায় রাখতে হবে আমাদের সংবিধানে যে জিনিসটা থাকে সেটাই কিন্তু আমাদের সাংবিধানিক স্বীকৃতি। কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ছিলেন, কিন্তু সংবিধানে তাকে উল্লেখ করা হয়নি। তো সেই জায়গা থেকে তাকে অসাংবিধানিকভাবে মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু 1987 সালে। তবে সম্প্রতি তাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ফেলে নাই, দেওয়ার কথা উল্লেখ করে গ্যাজেট প্রকাশ হয়েছে। প্রশ্নটা খেয়াল করো, স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র, এখনো কিন্তু স্বীকৃতি দেয়নি। তাকে জাতীয় কবি স্বীকৃতি দিবে, সেটার সিদ্ধান্ত নেওয়ার জন্য গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় কবে? স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত, গ্যাজেট প্রকাশ করবে সামনে, এখনো করেনি। পরীক্ষা যদি আসে গ্যাজেট প্রকাশিত হয় কবে, যদি তোমার পরীক্ষার আগে হয় সেটা দিও, কিন্তু গ্যাজেট এখনো প্রকাশ হয়নি, গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এইটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আর কাজী নজরুল ইসলাম থেকে এই বছর একটা প্রশ্ন তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে ভালো করে বলতে হবে। একজন লিখছে আমি আপনাকে ভালোবাসি। কি লিখছে? আমি আপনাকে ভালোবাসি মানে আপনার ক্লাসগুলোকে। খুবই জটিল কথা বলছে, এবং ও কিন্তু আমাকে ভালোবাসতেই পারে। ভালোবাসা কোনো অপরাধ না। একটা মেয়ে সে আমাকে ভালোবাসবে, এতে তোমাদের কি সমস্যা? তোমরা হাসাহাসি করতেছো। সে আমাকে ভালোবাসতেই পারে, তার জন্য আমার টান থাকে। পৃথিবীর প্রত্যেকটা এই সম্পর্কে ভালোবাসা থাকতে পারে, এবং সে আমাকে বাবার দৃষ্টিতে দেখে ভালোবাসে। তো ভালোবাসতে পারে না? শিক্ষকরা তো বাবার মতোই হন। তোমার বাবা তোমাকে হয়তো জন্ম দিয়েছে, বাট আমি তোমাকে একটু হলেও তো পড়াচ্ছি। সে আমাকে বাবার মতো ভালোবাসছে, এর থেকে সুন্দর ভালোবাসা আর কোথায় হতে পারে? আমি জানি না। থ্যাংক ইউ, খুশি হলাম, থ্যাংক ইউ। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা উত্তর করেছো সবাই 5 ডিসেম্বর। কি উত্তর করেছো? 5 ডিসেম্বর। ওকে, তোমরা বলেছো 5 ডিসেম্বর। তো তাহলে উত্তরটা হবে 5 ডিসেম্বর। হ্যাঁ, 5 ডিসেম্বর গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। গ্যাজেট প্রকাশ এখনো হয়নি, সিদ্ধান্ত গৃহীত হয়, মাথায় রাখতে হবে। তো এইটা হুবহু আসতে পারে, মাথায় রাখতে হবে। এইবার পরবর্তী প্রশ্ন, নোবেল পুরস্কার। দেখো, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন এসেছে বিগত সালে, আমরা দেখেছি। এই বছরও নোবেল হোক, অথবা তোমার বুকার পুরস্কার হোক, ম্যাগাসেসে পুরস্কার হোক, ঢাবিতে বিশেষ করে একটা প্রশ্ন তোমরা পাবা ইনশাল্লাহ। তো অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কবে? 2024 সালে। 2024 সালে অবশ্যই। কে লাভ করেন? কারা লাভ করেন? কে লাভ করেন? আমরা সবাই জানি যে অর্থনীতি, সাহিত্য, শান্তি, তিনটা বেশি ইম্পর্টেন্ট। অর্থনীতি, সাহিত্য, শান্তি বারবার কিন্তু বলি বেশি ইম্পর্টেন্ট নোবেল পুরস্কারের ক্ষেত্রে। তোমরা একটু বলো যে 24 সালে অর্থনীতি নোবেল পুরস্কার কে লাভ করেন? এইটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো আমরা জানি যে সাহিত্যে কে লাভ করেন, আমরা জানি, সেটা আমরা জানি। শান্তিতে কে লাভ করেন বা কোন সংগঠন লাভ করে শান্তিতে, সেটাও আমরা জানি। তো এইগুলো আমাদের কিন্তু জানতে হবে। হ্যাঁ, তো অর্থনীতিতে কে লাভ করেন? উত্তর কি হবে দেখি ভাইয়াপুরা, উত্তরটা কি হবে? ওকে, তোমরা যেহেতু বলতেছো কেউ খ দিচ্ছ, ওকে, ঘ দিচ্ছ, সব দিচ্ছ, ইয়েস, সব যারা দিচ্ছ উত্তর সঠিক। উত্তর কিন্তু উনিও পেয়েছেন। এই তিনটা মিলেই উত্তর তাহলে হবে এইটা। উপরের সবগুলোই পেয়েছেন। ওনারা সবাই মিলে যৌথভাবে পুরস্কার পেয়েছেন। আমাদের জানার কথা, এটা আমাদের কিন্তু জানার কথা, তাই না? সাহিত্যে কে পেয়েছেন? সাহিত্যে কিন্তু হানকাং পেয়েছেন। শান্তিতে পেয়েছে একটা সংগঠন নিহন হিদান কায়ো, আমরা জানি। তো এগুলো একটু আবার একটু দেখে নিই, এগুলো তোমরা জানো, এগুলো আর ওয়েট করলাম না, ঠিক আছে? ওকে, এগুলো নিয়ে তোমরা আর করলাম না, তোমরা মাথায় রাখবা। ওকে, পরবর্তী প্রশ্ন, ই গভর্নেন্স সূচকে বাংলাদেশের অবস্থান কত? আমি বারবার কিন্তু তোমাদের বলি যে কোন সূচকে বাংলাদেশের অবস্থান কত মাথায় রাখতে হবে। তো তোমরা কি এটা পড়েছো? যদি না পড়ো তাহলে কেমন জানবা? ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? তোমার 98, 100, 103, 110 হয়তো জানবা কিনা জানি না, বাট ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ কি করেছে? সেঞ্চুরি করেছে। মানে কত? আমরা 100তম। আমরা কততম? 100তম আছি। ই গভর্নমেন্ট সূচকে আমরা কততম আছি? আমরা সেঞ্চুরি করেছি। কত করেছি? সেঞ্চুরি করেছি। সেঞ্চুরি মানে কত? 100তম। ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ কততম? 100তম, মাথায় রাখতে হবে।
আমরা সেঞ্চুরি করেছি, 100তম হয়েছি। এর পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে বুকার পুরস্কার নিয়ে একটু আলোচনা করি। চলো, তো বুকার পুরস্কার আসলে অনেকের কাছে একটা কনফিউজিং ব্যাপার। কেন বলছি? কারণ একটা হচ্ছে বুকার পুরস্কার, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বুকার। দেখো, দুটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে শুধু বুকার পুরস্কার, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। দুইটাই যুক্তরাজ্য থেকে দেওয়া হয় এবং দুইটারই অর্থমূল্য কত? 50,000 পাউন্ড। মাথায় রাখতে হবে, এটা আসতে পারে অর্থমূল্য কত। এটাও কিন্তু 50,000 পাউন্ড, দুইটা কিন্তু 50,000 পাউন্ড। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে আন্তর্জাতিক বুকার আর বুকারের মাঝখানে কিছু পার্থক্য আছে। এইটা যারা না বুঝবা, এখান থেকে উত্তর করার সময় তুমি ভুল উত্তর করবা। তাহলে বুকার আর আন্তর্জাতিক বুকারের মধ্যে পার্থক্য আছে, সো সেটাও কিন্তু আমরা দেখবো এখন। ঠিক আছে, সেটাও কিন্তু আমরা এখন দেখবো, বুকার আর আন্তর্জাতিক বুকারের মধ্যে কি পার্থক্য আছে। তাহলে যেটা বুকার পুরস্কার মাথায় রাখতে হবে, সেটা 1969 সালে চালু হয়েছে। এটা 1969 সালে চালু হয়েছে। এটা চালু হয়েছে 2000-এর পরে। কত সালে? 2000-এর পরে, এবং 2005 সালে, বরাবর 2005 সালে। মাথায় রাখতে হবে কিছু শর্ত আছে। এই বুকার পুরস্কার 1969 সালে চালু হয়েছে, এইটার সাথে নোবেল পুরস্কারের কোন একটা বিষয়ের কি মিল আছে? কেউ বলতে পারবা? নোবেল পুরস্কারের কিছু একটা বিষয়ের মিল আছে। দেখি কারা ওই মিলটা ধরতে পারো। হ্যাঁ, ওকে, উত্তর করো, তোমরা উত্তর করো। এই ফাঁকে আমি এটা নিয়ে আলোচনা করি। বুকার পুরস্কার আর একটা হচ্ছে আন্তর্জাতিক বুকার, দুটো পার্থক্য আছে। বুকার পুরস্কারে 50,000 পাউন্ড, ওইটারও মূল্য যারা পায় 50,000 পাউন্ড পায়। বুকার পুরস্কার চলে 1969 সালে, আর যেটা আন্তর্জাতিক বুকার পুরস্কার সেটা চালু হয় 2005 সালে। কিন্তু এই 1969 দেখে নোবেল পুরস্কারের সাথে কি কিছু একটা মিল পাও কিনা কেউ দেখি। ওকে, বলো। ইয়েস ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি, তোমরা ধরতে পারছো যে যেই বছরে বুকার পুরস্কারটা চালু হয়, ওই বছরে কিন্তু অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কারটা তুলে দেওয়া হয়। তাহলে এটার সাথে একটু মিল রেখে মনে রাখবা যে বুকার পুরস্কার চালু হয়েছে যেই বছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার ডিরেক্ট প্রদান করা হয়েছে। মাথায় রাখতে হবে। এখন এই বুকার পুরস্কার পাইতে হইলে তোমার কিছু শর্ত লাগে। হয় তুমি কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে, নয় তুমি জিম্বাবুয়ের নাগরিক হতে হবে। এরকম কিছু শর্ত আছে। এইটা পৃথিবীর যে কেউ পেতে পারে, আন্তর্জাতিক যেহেতু লেখা আছে, এইটা পৃথিবীর যে কেউ পেতে পারে। কিন্তু বুকারটাতে জিম্বাবু, আয়ারল্যান্ড, মাথায় রাখতে হবে এটা হচ্ছে কমনওয়েলথ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এই দেশগুলোর নাগরিক না হলে পাবা না। আয়ারল্যান্ড বুকার পুরস্কার পেতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই কমনওয়েলথভুক্ত কোনো সংগঠনের নাগরিক হতে হবে, অথবা জিম্বাবুয়ের কোনো নাগরিক হতে হবে, অথবা তাকে আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে। এবং অবশ্যই এই বুকার পুরস্কার পেতে হলে সাহিত্যটা ইংরেজি ভাষায় হতে হবে। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে বুকার পুরস্কার 24 লাভ করেছেন কে? এই সামান্থা হারভে। তার বইয়ের নাম কি? তার বইয়ের নাম হচ্ছে অরবিটাল। তিনি কোন বইয়ের জন্য পেয়েছেন? অরবিটাল। কোন বইয়ের জন্য? অরবিটাল। মহাকাশে 6 জন যেই মহাকাশচারী ছিল তাদের নিয়ে, তো অভিজ্ঞতা নিয়ে অরবিটাল। পরীক্ষা আসতে পারে যে অরবিটাল গ্রন্থটি কে রচনা করেছেন। আসতে পারে সামান্থা হারভে কোন বইয়ের জন্য নোবেল পেয়েছেন, বুকার পুরস্কার পেয়েছেন। এইবার আরেকটা হলো আন্তর্জাতিক যেটা বুকার আছে সেটা পেয়েছে কে? এই যে জেনি এরপেনবেক পেয়েছেন আন্তর্জাতিক বুকার। কোন বই? কাইরোস, KAIROS, কাইরোস বইয়ের জন্য পেয়েছেন। তিনি কোন দেশের নাগরিক? তিনি জার্মানির নাগরিক। তাইলে কাইরোসের জন্য কে পেয়েছেন? জেনি এরপেনবেক। তিনি কি পুরস্কার পেয়েছেন? আন্তর্জাতিক বুকার। আর বুকার পেয়েছে কে? সামান্থা হারভে। বুকার আন্তর্জাতিক বুকারের মধ্যে পার্থক্যটা মাথায় রাখতে হবে। এবং কত সালে চালু হয়েছে মাথায় রাখতে হবে।
তিনি কে কোন বইয়ের জন্য পেয়েছে? তারা তো সাহিত্য রচনা করে পেয়েছে। কি এমন সাহিত্য রচনা করলো যেটার জন্য সে পুরস্কার পাইছে? ওই সাহিত্যের নাম অন্তত না জানলে তো হবে না। তাহলে এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখতে পারবা সেটাসেট, সেটাসেট বইরে বউ শুনতেছি। আচ্ছা, মানে মানুষের কণ্ঠে বউ শোনার শখ জায়গা গেছে, বয়সটা হয়ে গেছে, তো বইরে এখন বউ শুনবা। কারণ এখন তো তোমার বয়স আছে বিয়ে করার, এই মুহূর্তে বয়স বিয়ে করার। এখন যৌবন যার, সময় তার বিয়ে করার। এখন যৌবন যার, সময় তার বিয়ে নামক যুদ্ধ করার। তুমি এসে ক্লাস করতেছো, তো তুমি তো বউ বউ শুনবাই। তোমার এখন বিয়ের বয়স, তুমি বই পড়তেছো, তো তুমি বউ 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 প্রতিধ্বনি তোমার কানে ধ্বনিত হবে, কল্লোলিত হবে, উদ্ভাসিত হবে, অনুরণিত হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তাই সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ফেলো। ওকে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ফেলো। তাইলে দেখো, অনেকে বলতেছে ভাইয়া এই কয়টা প্রশ্ন সলভ করতে এত সময় কেন? আমি কি শুধু উত্তরগুলো বলে যাইতেছি? এখান থেকে কি বিস্তারিত পড়াচ্ছি না? প্রত্যেকটা প্রশ্নকে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি না? তোমার তো এগুলো হয়ে যাচ্ছে। ওকে ওকে, সবই বয়সের দোষ। ঠিক আছে, যাক, মাফ করে দিলাম। পরবর্তী প্রশ্ন। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে? বর্তমানে কোন দেশের নারী প্রধানমন্ত্রী হচ্ছে, কনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী হচ্ছে, কোন দেশের কোন পুরুষ প্রেসিডেন্ট হচ্ছে? প্লিজ এইগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা, একটু বেসিক থেকে পড়বা। তো এখান থেকে এই যে পেতংতার্ন সিনাওয়াত্রা, তিনি হচ্ছেন থাইল্যান্ডের কি বর্তমান সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, কিন্তু তিনি পেতংতার্ন সিনাওয়াত্রা। তো এটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট, এনে আর কথা বললাম না। তারপরে হচ্ছে 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যাকে সিইউপি বলে, COP30 কোথায় হবে? COP30 কোথায় অনুষ্ঠিত হবে? সিইউপি থেকে প্রশ্ন আসতে পারে, COP থেকে প্রশ্ন আসতে পারে। এই ব্যাপারটা আমি আগেই বলেছি। COP নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের পেইড ব্যাচে ক্লাস হয়েছে। এখন তোমরা যারা আমার সাম্প্রতিক শর্ট কোর্সে ভর্তি হবা, তোমরা সকল বিষয়ে ক্লাস পাবা। সাম্প্রতিক শর্ট কোর্সের প্রাইস মাত্র 200 টাকা। কত টাকা? মাত্র 200 টাকা। আচ্ছা, ওকে, কোথায় অনুষ্ঠিত হবে তোমরা উত্তর করো। তার আগে আমাদের জানতে হবে সিওপি কি? সিওপি, কপ। কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য PARTIES, বিশ্বের জলবায়ু সম্মেলন। জলবায়ু ঠিক রাখতে হবে, তাপমাত্রা বৃদ্ধি যাতে না হয়। জলবায়ুর পরিবর্তনের কারণে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামনে ডুবে যেতে পারে, এবং যারা বেশি বেশি জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী, সেই দেশগুলোকে জরিমানা করা হয় বা টাকা উত্তোলন করে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত তাদেরকে দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়। সেই যেই সম্মেলন, সেটা কিন্তু কপ প্রতি বছরই হয়ে থাকে। তো মাথায় রাখতে হবে কপ সম্মেলন নিয়ে কবে হয়, কোথায় হয়, এটাই প্রশ্ন আসে। এটা পুনরুক্ত মাথায় রাখবা। দেখো, তোমাদেরকে বলে দেই তোমাদেরকে মাথায় রাখো। প্রথম কপ হয় বার্লিন, জার্মান। কোথায়? বার্লিন, জার্মান। জার্মানের বার্লিনে হয় প্রথম কপ সম্মেলন। পরীক্ষা আসতে পারে। এবার আমাদের জানতে হবে 28তম কপ, 29তম কপ, 30তম কপ। তাহলে আমাদের জানতে হবে 28তম কপ, 30, 29তম, 30তম কপ। কে কোনটা জানো? কে কোনটা জানো? একটু উত্তর করো দেখি, কে কোনটা জানো? এই কয়টা জানলেই কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের শুধু এই বছর কোথায় হয়েছে 29তম, এটা জানলে কিন্তু হবে না। 31তম কোথায় আমাদের জানতে হবে। ঠিক আছে, এই বছর 29তম কপ কোথায় হয়েছে আমাদের জানতে হবে। 28তম কোথায় জানতে হবে। এই বছর 29তম হয়েছে কোথায়? বাকু, আজারবাইজান। আজারবাইজানের বাকুতে হয়েছে। 30তম কোথায় হবে? বেলেম সিটি। বেলেম সিটিটা কোন দেশে? বেলেম সিটিটা হচ্ছে সবার প্রিয়, যেটা সবাই সাপোর্ট করো, সে ব্রাজিলে। বেলেম সিটি ব্রাজিল।
28তম কোথায় হয়েছে সবাই জানো, হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। সংযুক্ত আরব আমি লিখলাম সংযুক্ত আরব আমিরাত। 31তম কোথায় হবে? 31তম কপ, 31তম কপ কেউ বলতে পারবা? 31তম কেউ বলতে পারবা? 29তম, হ্যাঁ 28তম ঠিক আছে, 29তম, 31তম কেউ বলতে পারবা? 31তমটা বলতে পারবা, সেটা সম্ভাব্য হওয়ার সম্ভাবনা খুব বেশি, বা অনেক জায়গায় বলে দিয়েছে, অনেক বই দেখলাম যে হবেই। সেটা কিন্তু অস্ট্রেলিয়া। কোথায়? অস্ট্রেলিয়া। সো সবগুলো জানতে হবে, পরীক্ষা আসতে পারে। এই বছর কিন্তু এটা হয়েছে 29তম, আর প্রশ্ন ছিল 30তম, তাহলে প্রশ্ন উত্তর হিসাবে আমাদের সঠিক কোনটা? সঠিক কিন্তু এই গ, ঠিক আছে, গ কিন্তু সঠিক। তো মাথায় রাখতে হবে প্রথম কপ কোথায় হয়েছিল? বার্লিনে, জার্মানে। 28তম সংযুক্ত আরব আমিরাতে শারম আল শেখে। 29তম হয়েছে বাকু আজারবাইজানে, যেটা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগদান করেছেন। 30তম কপ হবে ভ্যালেন্স সিটি ব্রাজিলে, সেটা হবে কত? 2025 সালে। 31তম অস্ট্রেলিয়া হতে পারে 2026 সালে। তাহলে এই ব্যাপারগুলো একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, তাহলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, সবটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, ডান 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 ডান। আমাদের পরবর্তী প্রশ্ন, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান। এটা তোমাদের আর ইয়ে করলাম না, এটা হবে 165তম সঠিক উত্তর। ব্যাস, তোমরা এগুলো একটু পড়ে নিও, কোন কোন সূচকে কে বাংলাদেশ বা বিশ্বের কোন দেশ আছে মুক্ত গণমাধ্যম সূচকে, তোমরা জাস্ট এটা একটু পড়ে নিও, এটা একটু পড়ে নিও। এটা হবে কোনটা? এটা হবে হচ্ছে 165তম মুক্ত গণমাধ্যম সূচকে, 165তম। আমরা মুক্ত গণমাধ্যম সূচকে আমরা কততম? 165তম। এটা একটু মাথায় রাখতে হবে, মুক্ত গণমাধ্যম সূচকে আমরা কততম? আমরা কিন্তু 165তম, এটা মাথায় রাখতে হবে। পরে 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? এই সূচক থেকে প্রশ্ন বেশি আসে, তাই আমি সূচকগুলো তোমাদের গুরুত্বের সাথে বলতেছি। এটা হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুর 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 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কোন দেশ শীর্ষে? সেটা কিন্তু তোমার এই সিঙ্গাপুর, মাথায় রাখতে হবে। এটা কোনটা হবে? এটা কিন্তু হবে সিঙ্গাপুর। এটা হবে কি? সিঙ্গাপুর। এটা হবে কি? সিঙ্গাপুর। এটা হবে সিঙ্গাপুর। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাম্প্রতিক বাঘ জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত? দেখো, একটা প্রাণী, যে প্রাণীর সংখ্যাটা গুণা যাচ্ছে, এর মানে হচ্ছে ওই প্রাণীটা খুব বিপদে আছে, এক্সটিংক্ট হতে যাচ্ছে। সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা গত বছরের আগের বছর জরিপে আমরা দেখেছি আরো কম, এই বছর জরিপ আগে বেড়েছে। আমাদের মাথায় রাখতে হবে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে, যেহেতু জাতীয় সম্পদ, আমাদের দেশের একটা জাতীয় পশু আমরা বলতে পারি, সেই পশুর সংখ্যা গণা যাচ্ছে। কেন? ইমাজিন, বর্তমানে বাঘের সংখ্যা, উত্তর ভুল দিচ্ছ, সবাই একটু ট্রাই করো। আগামীকাল পরশু আরো 2 দিন কিন্তু ক্লাস আছে, তবে আমাদের সাম্প্রতিক জিকের পুরো টপিক কভার হবে, এক্সাম হবে, মডেল টেস্ট হবে, প্লাস 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 সাম্প্রতিক জিকের সুপার একটা সাজেশন হবে। এর পাশাপাশি অন্যান্য গিফট পেয়েও যেতে পারো, সেটা কি তোমাদের সাম্প্রতিক জিকের পেইড ব্যাচের। তো যারা ক্লাসটা করার পর নাবিলস জিকে পেজে নক দিবা, যখনই নক দিবা নিয়ে বলবা যে ভাইয়া সাম্প্রতিক জিকে কোর্সে ভর্তি হতে চাই, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। ও, তোমরা উত্তর করেছো 125, রাইট? তোমরা উত্তর করছো 125, তাহলে উত্তর হবে 125টি বাঘ রয়েছে। গত বছরের জরিপে ছিল 114টি। আর সুন্দরবনে কয়টা বাঘ আছে এটা কি সবাই গণে কিভাবে? আগে 2015 সালের আগে গণা হতো পাগ মার্ক দিয়ে, পাগ মানে এই বাঘের পায়ের ছাপ দিয়ে, পাগ মার্ক। বর্তমানে মাপা হয়, গণনা করা হয় ক্যামেরা ট্র্যাপ, ক্যামেরা ট্র্যাপ দিয়ে গণা হয়, ক্যামেরার দ্বারা পায়ের ছাপ ইত্যাদি বিষয় নির্ধারণ করা হয়। সুন্দরবনে 125টি বাঘ রয়েছে। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনকে, বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বলা হয় মল চত্বরকে। ফুসফুস নিয়ে আমরা জানবো, সুন্দরবনেই তো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তাই না? এরপর সুন্দরবন নিয়ে অনেক তথ্য থাকতে পারে, অনেক তথ্য। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটা? সুন্দরবন। সুন্দরবন কোন নদীর তীরে? শিবসা নদীর তীরে। তারপর সুন্দরবন কবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, কবে রামসার সাইট হয়েছে, সুন্দরবনের মানে কয়টা জেলায় আছে,
এগুলো কিন্তু আসতে পারে। সো এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা হয়তো আগামীকালে আমার পেজে পেয়ে যাবা, আমার এই ইউটিউবে পেয়ে যাবা। সো এগুলো একটু চোখ রাখতে, আমার পেজ আর ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তোমাদের দোয়ায় আমার কিন্তু ইউটিউবে আলহামদুলিল্লাহ 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সো তোমরা সাপোর্ট করেছিলে বলেই সামনে হয়তো 1 লাখের মাইল ফলক হবে আমরা সবাই মিলে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো। 125টি রয়েছে, রাইট? ওকে, এরপরে আমরা জানবো কি, আমরা জানবো যে প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পেয়েছেন কে? আমাদের ক্লাস কিন্তু আর বেশি নয়, তোমরা জাস্ট একটু মনোযোগ দাও। দেখো, খেলাধুলা থেকে তোমরা দেখেছো যে একটা দুটা করে প্রশ্ন আসে, বিশেষ করে বাংলাদেশ নারী ফুটবল দল কি কি করলো, বা বিপিএল থেকে প্রশ্ন আসতে পারে, মাথায় রাখতে হবে। বিপিএল এর দিকে একটু চোখ রাখবা, বিপিএল থেকে সাম্প্রতিক আসতে পারে। আর বিশ্বে বাংলাদেশের নারীরা কোন কোন জায়গায় কি অবদান রাখছে, পুরুষরা কি কি অবদান রাখছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তো প্রথম বাংলাদেশ হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পেয়েছেন কে? দাবায় যেমন গ্র্যান্ড মাস্টারকে অনেক বড় একটা জায়গায় দেখা হয়, টেনিসে হোয়াইট বেসকে একটা বড় জায়গায় দেখা হয়। সো সেই জায়গা থেকে এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু এটা বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্জন, সো এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা উত্তর মাশফি আফরিন দিচ্ছ, মাশফি আফরিন যেহেতু উত্তর দিয়েছো, আর এটা নিয়ে বসে থাকবো না, তোমাদের উত্তরটা সঠিক, এটা হবে মাশফিয়া আফরিন। আর একটু টুকটাক জানবো, এখানে আর বসে থাকার সুযোগ নাই। ওকে, 23তম বিশ্বকাপ ফুটবল 2026 সালে হবে। আয়োজক দেশ কোনটি? 23তম মানে আমাদের যে ফুটবল বিশ্বকাপ, আয়োজক দেশ কোনটি? 23-এর পরে 24তমতে আয়োজক দেশ কোনটি মাথায় রাখতে হবে। এরকমই আমাদের সাম্প্রতিক যে ক্লাসটা হবে, প্রথম ক্লাসে কিন্তু আমরা পরবর্তী খেলার আসরগুলো কোন দেশে হবে, ক্রিকেট, ফুটবল, নারী ফুটবল, যা যা আছে সবকিছু দেখাবো আমাদের পেট বেচায়। সো তোমরা যারা যুক্ত হওনি হয়ে যাও আজকে। সো 23তম ফুটবল কাপ হবে 26 সালে, 24তম ফুটবল বিশ্বকাপ হবে 30 সালে। কোন কোন দেশে? এই দুইটা একটু বিশেষ করে মাথায় রাখবা, দুইটা মাথায় রাখবা প্লিজ প্লিজ, এই দুইটা মাথায় রাখবা। তো এখানে উত্তরটা কি হবে তোমরা জানো, কোন মহাদেশে হবে? মহাদেশটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। সেই মহাদেশের 3টা দেশ, একটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা যেই দেশে বেশি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশটাতে, উত্তর আমেরিকার যেই দেশটাতে তোমার সবচেয়ে আয়তনে বড় সেটা কিন্তু কানাডা, সেটাতে হবে। আর আমি একটা ভিডিও দিয়েছিলাম গতকাল খুব সম্ভবত, যে সনোরা লাইন একটু ভুল ছিল, সেটাতে একটু কারেকশন করে নিও। সনোরা লাইন বিভক্ত করেছে যুক্তরাষ্ট্র মেক্সিকোকে, নট যুক্তরাষ্ট্র কানাডা। যুক্তরাষ্ট্র কানাডাকে বিভক্ত করেছে 49 ডিগ্রি অক্ষরেখা, আর যুক্তরাষ্ট্র মেক্সিকোকে পৃথক করেছে কিন্তু সনোরা লাইন। এই ব্যাপারটা একটু কারেকশন করে দিবা। তাহলে জনসংখ্যায় সর্ববৃহৎ উত্তর আমেরিকার উনি থাকবে আর মেক্সিকো থাকবে। এই 3টা দেশেই কিন্তু তোমার মূলত থাকতে পারে। প্রশ্ন কিন্তু দেশের নাম না বলে কোন মহাদেশেও বলতে পারে। আর আর 24তমটা কোথায় হবে কেউ জানো? 24তম কোথায় হবে? কেউ কি বলতে পারবা 24তম কোথায় হবে? বলো 24তম কোথায় হবে? পর্তুগাল, স্পেন, মরক্কো। কে দিয়েছে? মনিরা। 24তম। যারা সাম্প্রতিক জিকে ব্যাচে ভর্তি হতে চাও, এখনই ক্লাসের পরপর পেজে নক দিয়ে ফেলবা। 24 সালের 7ম সাফ নারী চ্যাম্পিয়ন কোন দেশ, এটা তোমরা সবাই জানো। তাই এটা নিয়ে আর কথা না বলে আমি বলতে চাই, কে সেরা গোলকিপার হয়েছে, কে রানার আপ হয়েছে। বিশেষ করে দেখো, আমরা কিন্তু চ্যাম্পিয়নের পিছনেই দৌড়াই। পৃথিবীটাই এরকম ভাই, যে ভালো করে তার পিছনেই দৌড়ায়, যে ভালো করে না তাকে বুঝে না যে সে একসময় হয়তো ভালো করতে পারবে। ঠিক আছে, যেমন চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়েছে, রানার আপ কে হয়েছে, রানার আপ কোন দেশ স্বাগতিক ছিল, কে সেরা গোলকিপার, কে সেরা খেলোয়াড়, কয়টা দেশ অংশগ্রহণ করেছে, সাফের পূর্ণরূপ কি, আবার কোন মাঠে ফাইনাল খেলাটা হয়েছে, ফাইনালে বাংলাদেশ কয়টা গোল করেছে। এই বিস্তারিত তথ্য জানতে হবে, অল্প তথ্য জানলে হবে না। এই পৃথিবীটাই হচ্ছে যে কিনা তোমার কি বলে, ভালো তাকেই বাহবা দেয়, চান্স পেলেই তার পিছনেই সবাই ছুটে, রাইট? সো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তোমাদের পরিশ্রমের একদম দ্বার প্রান্তে চলে এসেছো। যারা পরিশ্রম করেনি তাদের কথা ভিন্ন, আর তোমরা যারা পরিশ্রম করে আছো, এতদিন পর্যন্ত লেগে আছো, তোমরা আর কয়েকটা দিন একটু ভালো করে পরিশ্রম করতে হবে, ফলাফলটা আসার আগ পর্যন্ত মাথায় রাখতে হবে। ওকে, ভোরবেলাতেই কিন্তু সবাই ঘুমায় পড়ে, সারা রাত জায়গা থেকে ভোরবেলায় সবাই ঘুমায় পড়ে। তো এই সময় কিন্তু ঘুমায় পড়লে হবে না, ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা বাংলাদেশ উত্তর করছো, তার মানে হ্যাঁ, এটা তো আর কোনো আনডাউটেবলি বাংলাদেশ। সো এখন আমি যেই দুইটা বিষয় নিয়ে কথা বলবো ভাই, যারা ক্লিয়ারলি যারা এই কথাগুলো মাথায় রাখবা, ব্যাস
আজকে 1 তারিখ, আগামী 2-3 তারিখ আমরা দুইটা এরকম ফ্রি ক্লাস নিব। বাট মেইনলি পুরো সাম্প্রতিক জিকের দায়িত্ব আমার। বাংলাদেশের যে সাম্প্রতিক জিকে, আন্তর্জাতিক সাম্প্রতিক জিকে কোন টপিক ধরে ধরে পুরোটা কমপ্লিট করা হবে। 10টা ক্লাস মোর দেন এনাফ। এই তোমরা 10টা ক্লাস পাবা, এই যে 10টা ক্লাস পাবা। 10টা ক্লাসের পর ওই 10টা ক্লাসে 10টা এক্সাম পাবা। তুমি নিজেকে যাচাই করে নিবা ক্লাসের পর। দুইটা হবে মডেল টেস্ট, সবকিছু মিলে দুইটা প্রিমিয়াম মডেল টেস্ট হবে, আর একটা সিক্রেট সাজেশন দিব ইনশাল্লাহ। সাম্প্রতিকের গুরুত্ব যে কতটুকু, যারা গতবার আমার সাম্প্রতিক কোর্সে ছিল, মেইন কোর্সে ছিল, ঢাবিতে 35তম হয়েছে, 41তম হয়েছে আমার এই ব্যাচটা থেকেই, কিন্তু এই ব্যাচ থেকেই তারা কিন্তু 41তম হয়েছে, অর্পণ 35তম হয়েছে, মিফতা, আমি এদের কথা বারবার বলি, ওরা কিন্তু ব্যাচে ছিল, সর্বোচ্চ কমন পেয়েছে। আর এই বছর তো তোমাদের দেখালাম, আমি তো ভিডিও করতে পারিনি, যে বিউপিতে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, এবং বিউপিতে কিন্তু ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পড়েছে আমার কোর্স থেকে। এখনো রাবি চবি বাকি আছে ধামাকা দেখানোর জন্য। তোমরা যারা বিউপির ক্লাসগুলো করো নাই বা আমার কোর্সে নাই, এখনো সেই বিউপির মানে আমার পুরো জিকে কোর্সে ভর্তি হও নাই, তারা কিন্তু সেগুলো মিস করছো। বাট আমি কিন্তু সর্বোচ্চ সংখ্যক কমন দেখিয়েছি, তোমরা যারা দেখোনি তাদেরকে জন্য একটু দেখাতে চাই। এই যে প্রশ্নগুলো, আমি এগুলো ভিডিও বানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, সময় পাই না। এই যে এগুলো কিন্তু একদম কোর্স থেকে এসেছে, আমি কাট করে রেখেছি, এখন ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর জন্য রেডি। তো এই তোমরা যারা কমন পাও না বিউপিতে, অনেক বেশি হতাশ হয়ে গেছে, বা অনেকে বিউপিতে পরীক্ষা দাও না, জিকে নিয়ে হতাশ, তোমাদের জন্য সলিউশন আছে, তোমাদের জন্য কিন্তু সলিউশন আছে, তোমাদের জন্য সলিউশন আছে। এই যে এইগুলা কয়টা দেখাবো বলো? এগুলো ডিরেক্ট আমার ইয়া থেকে আসছে, ডিরেক্ট একদম পেইড ব্যাচ থেকে ধরে পড়াইছি, এগুলো ধরে পড়াইছি, একদম ডিরেক্ট কমন ধরে, আমি তোমাকে এখন নিজে দেখাইতে পারবো, ধরে পড়াইছি। এরকম আরো আছে, যে কমনগুলো আরো আছে। সো ভাই, যারা দুইটা ব্যাপার, এক, যারা সাম্প্রতিক জিকেতে অনলি সাম্প্রতিক জিকেতে একটা ধামাকা করতে চাও, সর্বোচ্চ মার্কস পেতে চাও, নিজেকে প্র্যাকটিস করতে চাও, মাত্র কয় টাকায়? মাত্র 200 টাকায় আমার সাম্প্রতিক জিকে শর্ট কোর্স ক্লাস হবে। 4 জানুয়ারি থেকে শুরু হবে ক্লাস, 10টা এক্সাম, 10টা মডেল, 2টা সাজেশন, একটা ব্যাস। ভর্তি হতে তুমি যদি চাও যে হ্যাঁ ভাই আমি ক্লাসের পরপরই ভর্তি হয়ে যাব, বা আমি আগামীকাল ভর্তি হয়ে যেতে পারো, তোমরা 01737767421 নাম্বারটা দেখো, এইটাতে বিকাশ নগদ দুইটাই আছে। 200 টাকা সেন্ড মানি করে দাও। কত? 200 টাকা, 200 টাকা সেন্ড মানি করো, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা এই নাম্বারটাতে, 01737767421। 200 টাকা সেন্ড মানি করে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা না, নক দিবা হচ্ছে এই নাবিলস জিকে পেজে, এখানে বলা আছে ভর্তি হতে কি করতে হবে। নাবিলস জিকে পেজে এখনই মেসেজ দাও ভর্তি হতে, টাকা সেন্ড করে জাস্ট নক দাও, আমি গ্রুপে অ্যাড করে দিই। 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, তোমরা ডিটেলসে জানতে চাইলে দেখো। আর তোমাদের জন্য স্পেশাল অফার, যারা আমার ক্লাসগুলো মিস করেছো বা শেষ সময় মনে করো যে না জিকেতে দুর্বলতা স্টিল আছে, তারা ভাই বিশ্বাস করো, বাংলাদেশ আন্তর্জাতিক জিকের ক্লাসগুলো সুন্দর করে পেইড গ্রুপে সাজানো আছে, কোনো ক্লাস মিস নাই। প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম আছে, তোমার যা দরকার আছে, তুমি যদি এখন অ্যাড হয়ে প্রতিদিন 2টা করে ক্লাস করে ফেলো, তুমি কভার করে ফেলতে পারবা। নার্সিং টার্গেট হোক, ঢাবি টার্গেট হোক, যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় টার্গেট হোক, রাবি চবি টার্গেট হোক, বাংলাদেশ আন্তর্জাতিক জিকের সকল ক্লাস আছে। সুন্দর করে তুমি যাও রেকর্ড ক্লাসগুলো করতে, তোমার জন্য রাখবো মাত্র, এই যে দেখা যাচ্ছে 500 টাকায় পাওয়া যাচ্ছে, মাত্র বাংলাদেশ আন্তর্জাতিক জিকের ক্লাস রেকর্ডেড বান্ডেল মাত্র 500 টাকায়। তোমরা যদি চাও তাহলে এখনই পেজে নক দাও, নাবিলস জিকে পেজে নক দাও, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, নক দাও। আর সাম্প্রতিক জিকের ধামাকা শর্ট কোর্সটার জন্য এখনই টাকা সেন্ড করে নক দিয়ে ফেলো। নাম্বারটা আমি আবারও দিচ্ছি, 01737767421। এটা আমার বিকাশ নগদ দুইটাই আছে, তোমরা জাস্ট এটাতে টাকা সেন্ড করে আমাকে জাস্ট পেজে জানাও, নট হোয়াটসঅ্যাপে, পেজে জানিয়ে দাও। ওকে, গানের কথা অনেকে বলতেছো, আর বিশেষ করে আমার 2টা কোর্সের ক্লাস এই জানুয়ারির ধরো 10 তারিখের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। কি 2টা কোর্স? একটা হচ্ছে জিকে প্রি অ্যাডমিশন ব্যাচ। তোমরা জানো যে আমার যারা প্রি অ্যাডমিশন ব্যাচেই থাকে তারাই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আগে থেকে প্রিপারেশন নেয়। তো এসএসসি 25-26 ব্যাচ যারা আসো, কারা আসো একটু কমেন্ট করে জানাতে পারো। যারা অলরেডি আমার কোর্সে আসো, তোমাদের তো এই কোর্সের ক্লাস আর কয়েকদিন থাকবে, সেটা করে ফেলো। এর পাশাপাশি যারা নতুন করে 25-26-এর আসো, যে নতুন করে প্রথম থেকে লাইভ ক্লাস শুরু করতে চাই, আপডেটেড তথ্য একদম 25 ব্যাচের অ্যাডমিশন অবধি থাকবে এই কোর্স, মাথায় রাখতে হবে। এখন ডিসকাউন্ট চলছে, 25-26 প্রি অ্যাডমিশন জিকে কোর্সে অ্যাড হতে পেজে নক দাও। আর যারা চাকরির জন্য আমার জব জিকে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারেন, চাকরির জিকে কভার হয়ে যাবে। এই দেখেন পুরো ডিটেলস দেওয়া আছে। এখন ডিসকাউন্ট চলছে, পরে নক দিলে কিন্তু ডিসকাউন্ট পাবা না, ক্লাস শুরু হয়ে গেলে আর ডিসকাউন্ট পাবা না। যারা প্রি অ্যাডমিশন জিকে কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য এটা, আর যারা জব জিকে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য এটা, দুইটাই ওপেন আছে।
আপনাদের যাদের টার্গেট হচ্ছে 11 থেকে 20তম গ্রেড, বিসিএস প্রিলি, শিক্ষক নিবন্ধন, তাদের টার্গেটের এই কোর্সটা, ঠিক আছে। আর যাদের যাদের বাংলাদেশের 20টি ক্লাস পাবেন, আন্তর্জাতিক জিকের 20টি ক্লাস পাবেন, সাম্প্রতিকের 5টি ক্লাস, ক্লাস প্রতি পরীক্ষা 50টির বেশি পাবেন, প্রতি ক্লাসে স্লাইড, সাপ্তাহিক পত্রিকা আপডেট, রিভিশন ও সলভ ক্লাস, পারফেক্ট মডেল টেস্ট এবং হচ্ছে গিফট হিসেবে জব কোশ্চেন সলিউশন থাকবে আপনাদের জব জিকে কোর্সে। আর তোমরা যারা 25-26 ব্যাচ এখন থেকে শুরু করো, কারণ বিশ্ববিদ্যালয়ে হিউজ কম্পিটিশন, তাই তোমাকে এখন থেকে অল্প অল্প করে শুরু করো। আমি জাস্ট গাইডলাইন দেই কোর্সে যুক্ত হতে, ব্যাস পেজে নক দাও, পেজে নাবিল জিকে পেজে নক দাও আজকেই। সো এতটুকু এখন ডিসকাউন্ট চলছে, পরে কিন্তু সেই ডিসকাউন্টটা পাবা না। আর যারা সাম্প্রতিক জিকে, এটা তো খুব দ্রুতই ক্লাস শুরু হবে, যে তোমাদের হাতে সময় নাই, তাদের জন্য কিন্তু এই কোর্সটা। সো সাম্প্রতিক জিকে ব্যাচে ভর্তি হতে এটা স্ক্রিনশট রাখো, বাসা আলোচনা করে টাকা সেন্ড করে আজকের মধ্যেই যুক্ত হয়ে যাও। ওকে, এটা হচ্ছে সাম্প্রতিক জিকের তোমার পুরো কোর্সের ডিটেলস। সো এতটুকুই, তোমরা পড়াশোনা করো, ভালো থাকো। আর সাম্প্রতিক জিকে কোর্সের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ধামাকা ক্লাস হবে, পরীক্ষাগুলো ধামাকা হবে, কেউ মিস করো না। যদি রিস্ক নিতে না চাও, সর্বোচ্চ মার্কস তুলতে চাও জিকেতে, এটা তোমাদের জন্য শেষ একটা দারুণ সুযোগ। 25 ব্যাচের অনেকেই আসো, 25 ব্যাচের অনেকেই আসো। সো এতটুকুই আজকে, আমিও হাঁপাই গেছি, তোমরাও হাঁপাই গেছো। সো ভালো থেকো, আগামীকালও দেখা হবে ইনশাল্লাহ রাত ঠিক 9টায়। সেই ক্লাসে আমি আরো কিছু প্রিমিয়াম প্রশ্ন আনবো, যেগুলো ওই প্রিমিয়াম প্রশ্নের টপিকগুলো তুমি বাসায় সলভ করবা। যে কোনো সাম্প্রতিক বই, তোমরা অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা বাজারে পাওয়া যায় সাম্প্রতিকের ছোটো ছোটো বই, সবগুলো বই থেকে তোমরা চাইলে অল্প অল্প করে পড়তে পারো, পড়ে সলভ করতে পারো। একটা কথাই বলবো, সময় গেলে সাধন হয় না, এটা মাথায় রেখেই সর্বোচ্চটুকু সময় পড়ো। আর যদি মনে করো যে হ্যাঁ সাম্প্রতিক জিকেতে ধামাকা করতে চাই ইনশাল্লাহ, যেহেতু সাম্প্রতিক জিকেতে সর্বোচ্চ প্রশ্ন আসে, এইটা মাত্র 200 টাকা, এই সুযোগটা তোমাদের জন্য মাত্র 200 টাকায়। ওকে, সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল। চারুকলার জন্য অনেকে সাজেশন চাচ্ছ, আমি আগামীকাল দেওয়ার চেষ্টা করবো, যদি দেই তাহলে আগামীকালে দিব ইনশাল্লাহ। চারুকলার জন্য তোমরা আমার এই পেজে ইউটিউবে চোখ রেখো। যারা এতক্ষণ দেখছিলে নাবিলস জিকে, এই পেজটা ফলো দিয়ে দিও, প্রতিদিন ভিডিও পাবা। আর নাবিল হাসান অফিসিয়াল আমার যে ইউটিউব চ্যানেলটা, সেটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সেখানে সকল ক্লাস তুমি টেনে টেনে দেখতে পারবা, ডাউনলোড করে দেখতে পারবা। ক্লিয়ার? যারা সাবস্ক্রাইব করোনি করে দিতে পারো ইনশাল্লাহ। ওকে, আরে এখানে ইউটিউব থাকে, মাইটি, আচ্ছা ইউটিউব, এই যে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এখানে তোমার সকল ভিডিওগুলো থাকে। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমরা এখানে সকল ভিডিও পাবা, হ্যাঁ এখানে সকল ভিডিওগুলো পাবা, একটা একটা করে দেখতে পারবা। সো তোমরা হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল চ্যানেলে যাবা, সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বাটনটা অন করে দিবা, তারপর সকল ভিডিওগুলো একটা একটা করে তোমরা দেখে ফেলবে এখান থেকে। হ্যাঁ, আজকে ক্লাসটাও কিন্তু এখানে তোমার আপলোড করে দেওয়া হবে। সো তোমরা এখান থেকে সাবস্ক্রাইব করে জাস্ট এটাতে যুক্ত হয়ে যেতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে দিতে পারো, আগের ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিতে পারো। ওকে, সো এতটুকুই, ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আগামীকাল ক্লাসে একটা গান হবে, ঠিক 9টা বাজে সবাই রেডি হয়ে যেও। আর এই ক্লাসটা যারা শেয়ার করোনি এখনো করে দিতে পারো, আর একটা রিয়েক্ট দ্বারা যাওনি, কাইন্ডলি একটা রিয়েক্ট করে দিও। আর যারা যুক্ত হওয়ার এখনই পেজে নক দাও, সাম্প্রতিক জিকের স্পেশাল শর্ট কোর্সে যুক্ত হয়ে যাও। একদম সাম্প্রতিকের 10টা ক্লাস কেন, যদি একদম তোমার আরও দরকার হয় বিভিন্ন পরীক্ষার আগে, সেগুলো আমি কালেক্ট করে ইনশাল্লাহ তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। তোমার চোখে আকাশ আমার গান, আচ্ছা গানের কথা যেহেতু বললাই, গান ছোট্ট করে, তোমার চোখে আকাশ আমার, তাই না? এটা বাংলা গান, আগে শুনতাম, তোমার যেহেতু ধরলাই, চাইপা ধরলা, তাইলে গান গাওয়া যায়। আর হ্যাঁ, যারা সর্বোচ্চ শেয়ার করছো এরকম দুইজন আগামী 2টা-3টা ক্লাস দেখার পর যারা সর্বোচ্চ শেয়ার করতেছো, এরকম দুজন স্ক্রিনশট দিবা আমাদের, যারা স্ক্রিনশট দিবা নাবিল জিকে পেজে, 2জনকে ফ্রিতে সাম্প্রতিক জিকের কোর্সে অ্যাড করানো হবে। সর্বোচ্চ শেয়ার মেনশন প্রমাণ সহ স্ক্রিনশট দিতে হবে নাবিল জিকে পেজে 2জনকে। বাট তুমি যদি মনে করো যে এত কাহিনী দরকার নাই, কোর্সে অ্যাড হয়ে যায়, টাকা সেন্ড করে মাত্র 200 টাকা, একদম এক্সাম সহল পাচ্ছ, 2-1 মার্কও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ম্যাটার করে, সেজন্য
ওকে, সো যুক্ত হয়ে যেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে নাই করে দিও। তোমার চোখে আকাশ আমার, চাঁদ জান পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ জান পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, তোমার জন্য আছে বুকে অনেক কথা জমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ জান পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ জান পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। সো ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা যুক্ত হওয়ার যে কোনো কোর্সে এখনই নক দাও নাবিল জিকে পেজে, যারা আগে নক দিবা আগে ভর্তি হতে পারবা। ভালো থেকো, আসসালামু আলাইকুম।